লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আজ বৃহস্পতিবার, সময় হলো ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার ভূত.com এর সাথে। আমি বেশি কথা বলবো না, কারণ অনেকেই কথা এখন বেশি বলা পছন্দ করেন না। আমি তো আজকাল কথা বলতেও ভয় পাই। শুধুমাত্র এইটুকুই বলবো, যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। আমাদের মডারেটর যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই, তাদের জন্য অনেক ভালোবাসা বুকের গভীর থেকে। যখনই কোনো বিপদ আসে তখনই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তখন বাংলাদেশের মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই প্রতিদিন, আগামীতেও। যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড, এবং শুরুতে একটু জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। russellbooth.com ইউটিউব চ্যানেলে শুনছেন আপনারা, অনুগ্রহ করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা সব সময় সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আমরা যেহেতু ইউটিউবে নতুন স্টোরি দিচ্ছি রেগুলার, সুতরাং আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমি চাই। আর একেবারেই ফেক কোনো চ্যানেলে গিয়ে আমাদের ঘটনা শুনবেন না, আপনারা এখানেই নতুন ঘটনা পাচ্ছেন, সুতরাং কোনো রিজন নাই। সো আমি বলবো সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে ফেক চ্যানেলে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না। আমরাও উৎসাহ পাবো এবং আপনাদের সাথে আরো অনেকটা পথ পাড়ি দেবার প্রেরণা পাবো। আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বলছিলাম আমি আপনাকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, তাই আমি আজ ঘটনাটি লিখছি। তবে অনুরোধ রইল, ঘটনাটি আপনি আপনার ভূত.com এ শেয়ার করবেন, যাতে এইরকম ঘটনা আর কোনো মেয়ের সাথে না ঘটে। কারণ আমি চাই কোনো শাশুড়ি যেন তার ছেলের সাথে এগুলো না করে, কালো জাদু না করে। কারণ শাশুড়ি আর ছেলের বউ মানে মেয়ের মতো, তাই দুজনের সম্পর্ক যেন সবসময় মা আর মেয়ের মতোই পবিত্র হয়ে থাকে। সমাজে কিছু মহিলাদের বলছি, আপনাদের মাধ্যমে যে কোনো মহিলা যেন তাদের ছেলের বউকে এই নজরে না দেখে। ছেলের বউ মানে যে পরের মেয়ে তা না, তাকে নিজের মেয়ের মতো দেখতে হবে, তবেই সুন্দর পরিবার হতে পারে। এখনো অনেক মহিলা আছেন যারা শাশুড়ির নির্যাতনের শিকার, তবে কিছুই করতে পারেন না। আইনের আশ্রয় নিলেও তাদের কোনো লাভ হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা তো কখনোই চাইবে না যে কোর্ট, থানা, কাচারি করে বেড়াতে, কারণ ওখানে যাওয়া মানেই সম্মানহানি হওয়া। তাই আমি চাই রাসেল ভাই, আপনি আমার এই ঘটনা আপনার ভূত.com এ শেয়ার করুন। আমি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রাম থেকে বলছি, সমস্যার কারণে নাম গোপন রাখছি। বুঝতেই পারছেন, শুধুমাত্র ঘটনা শোনার জন্য না, আমরা এক সামাজিক দায়িত্ববোধ থেকেও এই ঘটনাটি প্রচার করছি। দেখা যাক এর পরে তিনি কি বলছেন। আমার বাড়ির পাশেই আমার বিয়ে হয় 2016 সালের ডিসেম্বরের 28 তারিখে। তবে সম্পর্কের বিয়ে ছিল, ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম পরিবারের অমতে। বাবার বাড়ি থেকে এক বাড়ি পরেই আমার শ্বশুর বাড়ি, আর শাশুড়ি বিয়ের সময় ছিল বিদেশে, বাইরের একটি দেশে। বাড়িতে ছিলাম আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর, দেবর, একটা ননদ। তার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আর বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড আমার বড় আপার ক্লাস ফ্রেন্ড ছিল, তাই বয়সের অনেক ডিফারেন্স ছিল আমাদের। আর একটা কথা, সেটা হলো আমার হাজব্যান্ডের আগের একটা বিয়ে ছিল, সেই স্ত্রী ঘরে ছিল, একটা কন্যা সন্তান। আজ সেই সন্তানের বয়স 7 বা 8 বছর। তবে তখন সেই স্ত্রী আমার বিয়েরও 2 বছর আগে বিদেশে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার সন্তানকে নিয়ে যায়নি, সেই সন্তান তার নানুর কাছে থাকে, অর্থাৎ রংপুরে। তাদের ডিভোর্স হয়ে গেলে 2 বছর পর আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয়। তবে আমার পরিবার থেকে সবাই ছিল
এর অমতে, কারণ আমি একজন অবিবাহিত মেয়ে এবং সে একজন বিবাহিত পুরুষ, তাই আমার পরিবার থেকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। আর সে কারণেই আমি গোপনে বিয়ে করি, কাউকে না জানিয়ে, শুধু আমার শ্বশুরের মত নিয়ে। আমার ননদের বাসায় আমার বিয়ে হয়। 1.5 বছর ভালোই কাটল। হঠাৎ জীবনে কালো অধ্যায় নেমে আসলো 2018 সালে। আমার শাশুড়ি দেশে ফেরেন। দেশে ফিরে যখন বাড়িতে আসলেন তখন মোটামুটি ভালোই ছিল। তবে বলে রাখি, আমার শাশুড়ি আমাকে একটু অপছন্দ করতেন, কারণ আমার গায়ের রং ছিল কালো, আর আমার বাবার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। তাই শাশুড়ির একটি অমতি ছিল এই বিয়েতে। প্রথম অবস্থায় শাশুড়ি আমার সাথে ভালোই ব্যবহার করছিলেন। আমিও নতুন নতুন মা কাছে পেয়ে তার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায় সমস্ত অত্যাচার, ঘৃণা আমি সেগুলো চোখে দেখতে পাইনি, কারণ মুখোশের আড়ালে ছিল আমার প্রতি ঘৃণা ও রাগ। কিন্তু আমার অনেক ছোটবেলায় মা মারা গেছেন। আমার মা মারা গেছেন 2008 সালে। তাই মায়ের ভালোবাসা, স্নেহ আমি ওগুলো কিছুই চোখে দেখিনি। মাঝে মধ্যে শাশুড়ি আসার আগে আমার সাথে আমার হাজবেন্ডের খুঁটিনাটি ঝগড়া হতো, কিন্তু তখনও আমাদের মধ্যে তেমন বড় কোনো ঝামেলা হয়নি। সারাদিন আমি আর আমার হাজবেন্ড যত ঝগড়াঝাটি করি না কেন, রাতে দুজনেই সমস্ত রাগ, অভিমান ভুলে যেতাম। কিন্তু শাশুড়ি আসার পর থেকেই কেমন যেন উল্টোটা হওয়া শুরু করলো। আমার হাজবেন্ড আমার হাতের রান্না ছাড়া কিছুই খেতে ভালোবাসেন না। এখনো একই রকম আছেন। যে যাই করুক, সারাদিন চলে গেলেও রাতে সে আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসত। আমার বাবার বাড়ির কাছে হওয়ায় আমি কখনো বাবার বাড়িতে গিয়ে একটা রাত কাটাতে পারিনি, কারণ আমি কখনো চাইনি আলাদাভাবে থাকতে। হঠাৎ একদিন আমার আর আমার হাজবেন্ডের বিরাট এক ঝগড়ার সৃষ্টি হয়। সামান্য কিছু নিয়ে। বলে রাখা ভালো, আমার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে আমার শাশুড়ি, ননদ, দেবর তারা সবাই কথা বলতেন, যোগাযোগ করতেন নিয়মিত এবং সেখানে যেতেনও। কিন্তু আমার হাজবেন্ডকে আমি কখনোই দেখিনি তার সাথে কথা বলতে। যখন শাশুড়ি বাড়িতে আসে তার 15 থেকে 20 দিন পর থেকেই আমার হাজবেন্ড গোপনে সেই আগের স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করেন। আমি একদিন বুঝতে পারায় সে একটু অন্যমনস্ক হয়ে যায়। তবে আমি কিছুই বলতাম না। আমার সামনে বসে আমার শাশুড়ি তার আগের ছেলের বউয়ের সাথে কথা বলতো, তবে আমি ওটাতেও কিছু মনে করতাম না, কোনো প্রতিবাদ করিনি। তারপরেও আমার জীবনের সেই কালো অধ্যায় যখন শুরু হলো 2018 থেকে, আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট। আমি যেন বাবার বাড়ি থেকে 4-5 দিন ঘুরে আসি, এরকম একটা কথা আমার শাশুড়ি আমাকে বলতেন। কিন্তু আমার বাবার বাড়ি কাছে। আমি বলতাম যে আমি শুধু শুধু ও বাড়িতে কেন যাব, আমার ভালো লাগে না, আর আপনার ছেলেও পছন্দ করে না। আর এগুলো বলাতে মাঝে মাঝে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়াও হতো। একদিন ঝগড়ার পর আমি আমার বাবার বাড়ি চলে আসি। সারাদিন কেটে গেল। রাতে মনে করলাম যে হয়তো আমার হাজবেন্ড আসবে, তাই তার জন্য রান্না করে খাবার রুমে নিয়ে বসে আছি। কিন্তু রাত 12টা বাজে, সে আসে না। তারপর এভাবেই পুরো রাতটা কেটে গেল। মাঝে মধ্যে আমি তাকে ফোন দিয়েছিলাম, তবে তার ফোন বন্ধ পাচ্ছিলাম। তাই ভাবলাম সে হয়তো রাগ করে ফোন বন্ধ রেখেছে। আমি ফজরের নামাজ শেষ করে শ্বশুর বাড়িতে চলে আসি। এসে দেখি আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে, আর আমি সকালে প্রতিদিনের মতো বাসি কাজ করে রান্নার জন্য রান্নাঘরে গেলাম। এগোতেই দেখি শাশুড়ি উঠে বের হয়ে আসলো। শাশুড়ি বলল, কি হয়েছে, এত সকালে রান্না করছো কেন? আমি বললাম, মা, অনেক সকালে উঠে পড়লাম, তাই ভাবলাম রান্না শুরু করি। তারপর শাশুড়ি বলল, তুমি কখন আসছো? বললাম, এই কিছুক্ষণ হলো। এভাবেই কেটে গেল 2 দিন। 3 দিনের মাথায় হলো বৈশাখী ঝড়ের মতো আমার সংসারে শুরু হলো এক দারুণ অশান্তি। হাজবেন্ড মোটেই আমাকে দেখতে পারছেন না। একদিন তো আমাকে প্রচুর পরিমাণে মারধর পর্যন্ত করলেন। এক পর্যায়ে গ্রাম্যভাবে ছাড়াছাড়ি হয়ে যাবার প্রস্তুতি হচ্ছিল। আমি জানতে পারি যে আমার শাশুড়ি নাকি গ্রামের খুব প্রভাবশালী একজন, আমি তার নাম উল্লেখ করছি না, ওই ব্যক্তিকে বলেছে যে আমাদের তালাক করিয়ে দিতে, কাবিনের টাকা দিয়ে দেবে, যে কোনো কিছুর বিনিময়ে যেন তালাক হয়ে যায়। কারণ শাশুড়ি জানতো যে আমার সাথে ওনার ছেলের তালাক হয়ে গেলে ওনার ছেলে সেই প্রথম স্ত্রীর বাড়িতে চলে আসবে, আবার তার সাথে বিয়ে দেবে, আর সে বিদেশে থেকে যে টাকা পয়সা এনেছে সেগুলো তার হবে। কিন্তু গ্রাম্যভাবে যখন সবাই বসলো তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করব, আমি কি আমার সংসারে ফিরে যেতে চাই নাকি বাবার বাড়িতে যেতে চাই। কারণ আমাকে খুব মারধর করেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে। কিন্তু তবুও আমি বলেছিলাম, না,
আমি আমার শ্বশুর বাড়ি যাব, কারণ বিয়ে মানুষের জীবনে একটাই হয়, আর আমার সেটা হয়ে গেছে। তাই আমি যত কষ্টই হোক না কেন শ্বশুর বাড়িতেই ফিরে যেতে চাই। তারপর স্বাভাবিকভাবে আমি বাড়িতে চলে আসলাম। গ্রামের লোকজন সবাই মিলে আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল। কিন্তু শাশুড়ির মনে তখন লেগেছিল আগুন, কারণ শাশুড়ি তো এটা চায় নাই। তাই শাশুড়ি গোপনে গেল আমার গ্রাম থেকে আরও একটু দূরের আরেকটি গ্রাম। সেই গ্রামটির নাম মোষখোলা, এবং সেখানে একজন কবিরাজ ছিলেন যিনি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতেন। অর্থাৎ তিনি স্বামী স্ত্রী তালাক করানো ইত্যাদি যে সমস্ত বাজে কাজ আছে সেই কাজগুলোই তিনি করতেন। এবং সেখানে গিয়ে আমার শাশুড়ি তাকে আমার বিষয়ে জানায়। আমার কিছু চুল, আমার পরনের গোপন কিছু কাপড় তার কাছে নিয়ে যেতে হবে, এরকম একটা কথা তিনি বলেন আমার শাশুড়িকে। শাশুড়ি বাড়িতে ফিরে আসেন। তিনি জানতেন যে আমার মাথার চুল আমি কোথায় ফেলি, আমার শরীরের ব্যবহার করা কাপড় চোপড় কোথায় পরিষ্কার করতে রাখি, তাই সেই সুযোগ মতো সেগুলো ব্যবহার করে। বলতে গিয়ে আমার যে এত কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারবো না। তখন থেকেই শুরু 2019 সাল নভেম্বরের 5 তারিখ। হঠাৎ আমি আমার শ্বশুর বাড়ির কাউকে দু চোখে দেখতে পারছি না, আমার হাজবেন্ডের সাথে কথা বলছি না। এমন একটা অবস্থা যেন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেই বাঁচি। তবে আমার এই অবস্থা দেখে আমার বাবার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমাকে যেভাবে মারধর করেছিল আমার হাজবেন্ড, তারপরেও আমি সেই বাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম। এখন কেন এরকম করছি, আমার শ্বশুর বাড়ি থেকে আমি কেন চলে আসতে চাচ্ছি, এইটা ভেবে বাবা অনেক চিন্তায় পড়ে যান। তখন সে আমার বড় আপার শাশুড়ির কাছে গিয়ে এই বিষয়টি বলেন। বড় আপার শাশুড়ি বললেন, একটা হুজুর আছে যাদবপুর নামের একটি গ্রামে, সেই গ্রামে গিয়ে তার বিষয়ে জানাতে। এবং আমার বাবা একটু দেরি না করে সেই দিনই চলে গেলেন সেই হুজুরের কাছে। হুজুরের নাম ছিল শেখ মোহাম্মদ জহির উদ্দিন। হুজুর শুনে বলে দিলেন যে আমার ক্ষতি করা হয়েছে কালো জাদুর মাধ্যমে। ক্ষতিটা এমনভাবে করা হয়েছে যে আমি নিজের দোষেই আমার স্বামীকে তালাক দিয়ে যেন চলে আসি। এটা শোনার পর আমার বাবা বলল, আর কিছু করার নাই? হুজুর বললেন, হ্যাঁ আছে, আমি একটি তাবিজ দিয়ে দিচ্ছি। এই তাবিজটি তুমি তোমার মেয়েকে বাম হাতে পড়ে থাকতে বলবে। তাবিজটি যেন কোনোভাবেই সে তার শরীর থেকে না খোলে। দিনটি ছিল মঙ্গলবার। সেদিন আমার বাবা তাবিজ এনে আমার হাতে বেঁধে দিলেন। তারপর থেকে স্বাভাবিকভাবে আমি 1 সপ্তাহের মতো আমার শ্বশুর বাড়ি ছিলাম। 11 নভেম্বর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমি দেখি আমার হাতের তাবিজটা নেই। তাবিজটা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেলাম। তারপর ঘন্টা দেড়েক পরে আমার কি যেন মনে হলো, আমি নিজে নিজেই আমার কাপড় চোপড় গুছিয়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। আমার আব্বু জিজ্ঞেস করলো, কি হয়েছে, আবার ঝগড়া হয়েছে নাকি? আমি উত্তরে বললাম, না, কোনো ঝগড়া হয়নি, আমি ও বাড়িতে আর যাব না। আর তখনই কাউকে কিছু না বলে আমি সোজা নড়াইলে গিয়ে একটা উকিলের মাধ্যমে আমার স্বামীকে তালাকের কাগজপত্র রেডি করতে বলি। আর তখনই আমার আব্বু কিভাবে যেন জানতে পারে আমি কোর্টে চলে এসেছি, এবং তিনি পেছনে পেছনে আসেন এবং উকিলকে রিকোয়েস্ট করেন যে এই ধরনের কোনো কাগজপত্র যেন তৈরি করা না হয়। বলে রাখা ভালো, গোপনে আমার আব্বু একটা ভুয়া তালাকের কাগজ তৈরি করিয়েছিলেন, আর সেটা আমার শ্বশুর বাড়িতে শো করিয়েছিলেন যাতে আমার শাশুড়ির আসল চেহারা আমি ধরতে পারি। তাই আমার আব্বু ওখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে। আমি মনে করলাম হয়তো আমার স্বামী আমাকে খোঁজাখুঁজি করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে তিনি স্বাভাবিকভাবে আমাকে খোঁজাখুঁজিও করেননি, আমার কোনো খোঁজ খবরও রাখেননি। তারপর বিকেলে আমি আমার বাবার বাড়ি থেকে গেলাম। হঠাৎ সকালবেলা শুনি যে সেই তালাকের কাগজ খোঁজার চেষ্টা করছে আমার শাশুড়ি। শাশুড়ি সে বলে, তুমি তো তালাক দিয়ে এসেছো, তবে এখনো কেন তালাকের কাগজ পাঠাচ্ছ না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম আর বললাম, কোথায়? আমি তো তাকে তালাক দিইনি। তালাকের জন্য গিয়েছিলাম, কিন্তু আমি তালাক দেইনি। আমার বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটা শুনে আমার শাশুড়ি খুবই ক্ষিপ্ত হয়ে চলে গেলে বাড়িতে গিয়েই তার ছেলেকে পাঠালেন। আর আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার উপরে যে বকাঝকা এবং মারধর শুরু করলো তা সহ্য করার মতো না। এভাবেই কেটে গেল 2টা মাস। আমি আমার শ্বশুর বাড়ি যাই না, বাবার বাড়ি থেকে গেলাম। আমি তাদের দেখি প্রতিদিন, কিন্তু তারা আমার প্রতি কোনো গুরুত্বই দেয় না। একটা সময় আমি মরার মতো হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম। উঠলে দেখি সবাই স্বাভাবিক,
কেউ আমার ওপরে আগের মতো রাগারাগি করছে না। আমার শাশুড়ি আমাকে ডেকে খেতে দিলেন, আমার স্বামী আমার জন্য ওষুধ আনতে গেলেন ডাক্তারের কাছে। তবে জানি না সেই সময় আমার শাশুড়ি আমাকে কি খাইয়েছিলেন। একেবারেই ওইখান থেকেই আজ অবধি আমার শরীর ভালো হলো না। 2 দিন শ্বশুর বাড়ি ছিলাম। তারপর হঠাৎ করে দেখি আমার ছাদের ওপরে বাড়ন্ত সিম গাছটি মারা গেল। একবার যেন মনে হলো গাছটা হয়তো রোদে শুকিয়ে গেছে, কিন্তু তখন ছিল বর্ষাকাল। গাছের এই ধরনের কোনো ক্ষতি হবার কথা না। গাছটি একদিনের মাঝেই কেন মারা গেল আমি বুঝতে পারলাম না। গাছে অনেক সিম ধরেছিল। পরে জানতে পারলাম সেই হুজুরের মাধ্যমে আমার বাবা জানতে পেরেছিলেন আমাকে তাবিজ করা হয়েছিল যাতে আমি এই বাড়িতে না আসি, আমি যেন নিজের ইচ্ছাতেই আমার স্বামীকে তালাক দেই। তার কারণে এই তাবিজটি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে হুজুরের দেয়া তাবিজে আমার শ্বশুর বাড়ির তাবিজের গুণ কেটে যায়। আমি বাড়িতে যখন চলে আসি তখনই সিম গাছটি মারা গেল। আমি বিষয়টা আমার স্বামীকে জানাই, কিন্তু বিষয়টা শুনে আমার স্বামী উত্তেজিত হয়ে আমাকে আবারও মারধর শুরু করে যে আমি যদি তাকে হাতে নাতে তার মায়ের এসব কারণ ধরিয়ে দিতে পারি তাহলে সে প্রতিবাদ করবে। তারপর এভাবেই কেটে গেল আরও 1 মাস। হঠাৎ একদিন আমার মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল যেন ইচ্ছে করছিল যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি। কি একটা অবস্থা! ঘুমোতে পারি না। ঘুমোলে মনে হতো কালো আকৃতির একটা ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই দেখে আমি লাফিয়ে উঠে বসতাম। সারা রাত অন্ধকারে পুকুরের পাড়ে সিঁড়িতে বসে থাকতাম। কারোর সাথে কথা বলতাম না, সারাক্ষণ শুধু কান্নাকাটি করতাম। আব্বু ভাবতো আমি হয়তো টেনশনে এমন করছি, কিন্তু আসলে আমি আমার আব্বুকে বোঝাতে পারতাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি ভাত খেতে গেলে খাবারে দুর্গন্ধ লাগতো, বমি করতাম, খেতে পারতাম না। এইভাবে না খেয়ে না ঘুমিয়ে একটা পর্যায়ে মাথার যন্ত্রণায় আমি খুব অসুস্থ হয়ে যাই। তারপর আমাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন ওখান থেকে বলে আমার শরীরে কোনো রোগ নেই, আমি একেবারেই সুস্থ। আমাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর আমার বাবা 2 দিন পরে আমাকে বাড়িতে নিয়ে আসে। তখনই হলো দুর্ঘটনা। আমি ঘুমিয়ে থাকলে মনে হতো কেউ যেন আমার মাথায় আঘাত করছে, আর তখনই আমি চিৎকার চেঁচামেচি শুরু করতাম, নিজের মাথার চুল টেনে ছেঁড়ার চেষ্টা করতাম। আমার বাবা বা আমার মা বা আমার ছোট ভাই আমার কাছে আসলে আমি তাদেরকেও মারধর শুরু করতাম। এইভাবে একটা পর্যায়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে ধরে নিয়েছিল। সংসারের শোকে আমি অপ্রকৃতস্থ হয়ে গিয়েছি। আমার শাশুড়ি বা আমার স্বামী কিন্তু আমার খোঁজ নিতে আসেনি, আর এই কারণে আমি মনে মনে কষ্ট পেতাম। অবশেষে যার হাত ধরে, যাকে ভালোবেসে এত কিছু করলাম, মা বাবা ভাই বোন সব ত্যাগ করেছিলাম, আজ বিপদের সময় সেই স্বামীও আমাকে ত্যাগ করলো। এইটা ভেবে আমি ডিপ্রেশনে চলে যাই। তারপরে আমার অবস্থা প্রায় মরার মতো বলতে পারেন। আমি অর্ধেক মরা হয়েছিলাম, শুধু বসেই থাকতাম। কখন রাত কখন দিন কিছুই আমি টের পেতাম না। হঠাৎ একদিন সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। এসে আমাকে দেখে বলেন আমার নাকি খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি আমার ব্যবস্থা নিতে হবে, না হলে আমি মারা যাব। তারপর হুজুর আমাকে নিয়ে ফজরের আজানের সময় আমাদের রুমে পাক পবিত্র করে আমাকে বসালেন। তারপর উনি কিছু দোয়া কালাম পাঠ করলেন। আমাকে পড়া পানি দিয়ে গোসল করতে বললেন। 3 রাস্তার মোড়ে আমার মা আমার আপা মিলে সেই হুজুরের পরে দেয়া পানি দিয়ে আমাকে গোসল করালেন। গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে আমাকে হুজুরের সামনে বসালেন। বসানোর পরে হুজুরের সাথে ছিল তুলারাশির এক ব্যক্তি। সেই তুলারাশির ব্যক্তির হাত চালান দিয়ে আমাদের বাড়ি থেকে 9টা তাবিজ ওঠালেন। সেই তাবিজগুলোর একটি ছিল আমাদের রান্নাঘরের চুলার ভেতর, আরেকটি ছিল বাড়ির পশ্চিমে পাশের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। আমার পরনের কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে বাঁধা হয়েছিল। তাবিজটা যত বাতাসে দুলবে ততই নাকি আমি পাগলের মতো আচরণ করব। 3 নম্বরটা ছিল আমার শ্বশুর বাড়ির সোজাসুজি মাঝ বরাবর যে রাস্তা, সেই রাস্তায়। সেই রাস্তার মাঝে দেয়া হয়েছিল কারণ যাতে আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার নাম না নিই। 4 নম্বরটা ছিল আমার রুমের ভেতরে ভেন্টিলেটরের ভেতরে, যাতে আমার স্বামী আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে, আমার চেহারাও যেন সে না দেখে। 5 নম্বরটা দিয়েছিল আমার বাড়ি ঢোকার রাস্তার সামনে, যাতে আমি বাড়ি থেকে বের হয়ে নিজের ইচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়ে আসি। 6 নম্বরটা রেখেছিল আমার বাড়ির উঠোনের মাঝে পুঁতে। রূপোর তাবিজ ছিল সেটি, এবং পুঁতে রাখা হয়েছিল যাতে আমি যতই ওখানে পা দেব ততই আমার মাথায় যন্ত্রণা বাড়বে।
স্বামীকে দেখতে পারবো না এবং তার থেকে ক্রমশ দূরে সরে যাব। 7 নাম্বারটা দিয়েছিল পুকুর পাড়ে একটি গাছের ডালে, যাতে আমি সারাক্ষণ পুকুর পাড়ে বসে থাকি, আমার যাতে খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, আমি যেন আস্তে আস্তে শুকিয়ে যাই। 8 নাম্বারটা দিয়েছিল আমার বালিশের নিচে, আমি যেন ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখি আর আমি যেন ঘরে থাকতে না পারি। আমার বালিশের ছিদ্র করে বালিশের তুলার সাথে তাবিজটা মিশিয়ে দেওয়া হয়েছিল। 9 নম্বরটা দিয়েছিল আমার বারান্দার দেয়ালে, ওটা নাকি জিনের দ্বারা লেখানো হয়েছিল, দেয়ালের রঙের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল সেটি যাতে চোখে না ধরা পড়ে। এবং 9 নম্বর তাবিজটি আমাদের কারোরই চোখে পড়েনি। অবশেষে হুজুর যখন 9টি তাবিজ সব জায়গা থেকে বের করে সামনে নিয়ে আসলেন, তখন ওই মুহূর্তের দৃশ্যটা ছিল খুব ভয়ঙ্কর, যেন একটি পাথর চাপা দিয়ে যাচ্ছে আমাকে, সব প্রশ্নের উত্তর যেন গুলিয়ে যাচ্ছে। কিছুতেই ভাবতে পারছি না যে আমার শাশুড়ি, যাকে আমি মায়ের মতো ভালোবেসেছি, স্নেহ করেছি, সে কিভাবে আমার সাথে এগুলো করলো। আরও একবার জানিয়ে রাখি লিসনার্স, উনি বারবার উল্লেখ করছেন যার সাথে তিনি যাচ্ছেন, আমি আপনাদের একটু সুবিধার্থে বলে দিই, তিনি হচ্ছে তার ছোট মা। তার নিজের মা কিন্তু অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। এমনিতে শরীর খারাপ, তারপরেও আমি ভাবছিলাম যে হুজুর এগুলো কি বলছেন। তবু আমি বলেছিলাম যে ডাক্তার বলল যে আমার কিছু হয়নি। আমার আব্বুকে বোঝালাম যে টেনশন না করতে, হুজুর এগুলো মিথ্যা বলছে। তারপর হুজুর যা করলো তা আমি দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ওটা দেখার পরে শাশুড়ির ওপরে এত ঘৃণা হলো যে বলেও বোঝাতে পারবো না। আব্বুর কাছ থেকে যা শুনলাম তা ছিল এরকম, হুজুর আমার ওপর আতর আর আগরবাতির ধোঁয়া দিচ্ছিল। আগরবাতির ধোঁয়া আমার নাকে দেয়া মাত্রই আমি নাকি বলা শুরু করেছিলাম, আমাকে আমার শাশুড়ির বাড়িতে যেন আর মনের ভুলে কখনো ফিরিয়ে না দেয়া হয়, আমি যেন কোনো মামলা মোকদ্দমায় না যাই। তার বিনিময়ে জিনটাকে নাকি আমার জান দেওয়ার কথা বলেছিল। তাই বলে আমি খুব কান্নাকাটি করেছিলাম। পরে আমার শরীরকে বশ করা হয়েছিল। হ্যাঁ, আমি ওকে সুস্থ করে দেব, কিন্তু তার বিনিময়ে ওর জীবনের যে কোনো একটা জিনিস ও হারাবে। এই শর্তে রাজি হলে জিন সুস্থ করে দেবে আমাকে। আচ্ছা, তিনি যেভাবে লিখেছেন এভাবে বোঝাটা খুব মুশকিল। আমি একটু বলি যে কোনো একটা ভাবে প্রমিস করা হয় এরকম যে সেই সম্পর্ক যদি ছিন্ন করে বা ওই বাড়িতে না যায় বা সব মামলা মোকদ্দমা কোনো কিছু না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জীবনের বিনিময়ে এরকম একটা শর্ত দেওয়া হয়েছিল। আমি ঠিক জিনিসটা খুব ক্লিয়ার না, আমি আরও একবার পড়ার চেষ্টা করছি যে হুজুর যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে স্বামীর কাছে আমি যেন স্বেচ্ছায় তালাক দেই এবং তার বিনিময়ে জিনকে দেওয়ার কথা ছিল হচ্ছে যিনি লিখছেন তার জীবন। এবং তারপরে হুজুর একটা সমাধানের জায়গায় নিয়ে আসেন, তখন বলেন যে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জিনটিকে দিয়ে দিতে হবে, তাহলে সেই শর্তে হয়তো জিনটা রাজি হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন আর কি। তো যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি যেভাবে লিখেছেন উনি সেভাবেই। কিছুক্ষণ পর আমি খুব কান্নাকাটি করি কিছুক্ষণ এবং এবং তিনি আমাকে বলেন যে একটা খুব মূল্যবান জিনিস আমার কাছ থেকে নেবেন। কিছুক্ষণ পর আমার হুঁশ ছিল না। আমি আব্বুকে বললাম যে হ্যাঁ, আমি আমার আব্বু তখন বলেছিলেন যে আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, আমার মেয়ের জীবন যেন ভালো হয়ে যায়, সে যেন সুস্থ হয়ে ওঠে। কি চায় সে? তারপরে আমার কাছে যে জিনটি ছিল, সেই জিনটি যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমার চোখের দৃষ্টি। সে নিয়ে যাবে এবং 50-60 বছরের বৃদ্ধ যেমন চোখে ঝাপসা দেখে, আমিও নাকি সেরকম ঝাপসা দেখব এবং তার বিনিময়ে সে আমাকে সুস্থ করে দেবে। আর বাকি ঘটনা আমি আপনাকে বলতে পারবো না রাসেল ভাই, কারণ আমার জীবনে এত বড় একটা দৃশ্য আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। আমি ঘুমোতে পারি না, রাতে সেই দৃশ্যটা মনে পড়ে যায়। আজও আমি 19 সাল থেকে 22 সাল, এই 2টা বছর আমি এখনো চোখে ভালো মতন দেখতে পাই না, আমি বই পড়তে পারি না, আমি নিজের নখ কাটতে পারি না, কারণ চোখে এতই সমস্যা। তবে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, যেমন ঢাকা খামারবাড়ি ইসলামিক আই হসপিটাল, গোপালগঞ্জ শেখ রেহানা আই হসপিটাল, খুলনা বাংলাদেশ আই কেয়ার হসপিটাল, এমনকি আমি ভারতের মাদ্রাজে গিয়েও আমার চোখের অপারেশন করাই। 6 লাখ টাকা সেখানে খরচ করে এসেছি, এখনও আমি চোখে দেখতে পাই না। খুব কষ্ট করে আপনাকে ভয়েসে টাইপ করে পাঠাচ্ছি। আমি খুবই দুঃখিত, আমি আসলে বুঝতে পারি, তাই জন্য লেখাগুলো এরকম লাগছিল। আমি এখন বুঝতে পারছি কেন আপনার লেখা মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আপনি ভয়েসের মাধ্যমে টাইপ করেছেন, সেই জন্যই আমার লেখাটা মাঝখানে একটু ছাড়া লাগছিল। কিন্তু আমি খুবই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন এবং আমি খুবই
আপনার জন্য দোয়া করি এবং আপনি যেন সুস্থ হয়ে ওঠেন। যাই হোক, তিনি আমাকে এই ঘটনাটি জানিয়েছেন এবং তিনি তারপরে বলছেন যে ঘটনাটা জানালাম রাসেল ভাই, জানি না কতটা নিকৃষ্ট নিচে নামলে মানুষ এমন কিছু করতে পারে। এখনও আমার শাশুড়ির জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। ওই দিন থেকে আমার স্বামী অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, সে এখন আমার খুবই যত্ন করে। এখন আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকাতে আমরা চলে এসেছি, স্বামী স্ত্রী দুজন মিলে ঢাকায় একটা বাসা ভাড়া করে থাকি। তবে আমার কোনো সন্তান নেই। জানি না এখনও কি আমার শাশুড়ি আমার জন্য বদদোয়া করেন কিনা। আমার কোনো সন্তান হয় না। আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে হেদায়েত করেন, এবং আমার আব্বু আম্মু ও পরিবারের অন্য সদস্যদের নামে মামলা করার জন্য উনি প্রস্তুতি নিয়েছিল বা অনেক কিছু সাক্ষী জোগাড় করেছিল, আমাকে বশ করার চেষ্টা করেছিল। সেই দিনটাতে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কার দ্বারা আমার এই ক্ষতি করা হয়েছে। সেই দিন হুজুর তার নামও বলেছিল, যার কাছে গিয়ে আমার শাশুড়ি আমার ক্ষতি করার সমস্ত ব্যবস্থা করে এসেছিলেন। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি জানি একদিন হলেও আমার শাশুড়ি আমাকে মেনে নেবেন এবং আমাকে বুঝতে পারবেন, এবং আমি সেই বিশ্বাসেই এখনো বেঁচে আছি। এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অনেক জীবন ঘনিষ্ঠ একটি ঘটনা, এবং প্রতিদিনের জীবনে আপনার যা ঘটেছে আপনি কতটা ইমোশন দিয়ে লিখেছেন এই লেখা দেখে সেটা বোঝা যাচ্ছে। এবং আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এবং আপনার যে মনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, আল্লাহ তালার কাছে সেই দোয়াই করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পরবর্তী ঘটনাটি এমন একটি ঘটনা যে ঘটনাটি হয়তো আপনারা কেউ কেউ আগে শুনেছেন, কেউ কেউ শোনেননি। এইরকম একটি ঘটনা দিয়েই আমরা এপিসোডের বাকি অংশটি সাজিয়েছি। সঙ্গে থাকুন। আমি বিদায় নেব, যাওয়ার আগে বলে চাই যে প্রত্যেক শুক্রবারেও কিন্তু ইউটিউবে আমরা নতুন ঘটনা নিয়ে আসছি। সুতরাং আমি বললাম যে কথাটা শুরুতেই, সেটা একটু কাইন্ডলি মনে রাখবেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনি এই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন আপনারা সবাই। আমি বিদায় নিচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি আমার আজকের এপিসোডের বাকি অংশ। আশা করছি ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি সোহাগ, বাড়ি গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। লেখাপড়ার সুবাদে খুলনা থাকা হয়, সঙ্গত কারণে স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা, আগে ভূত এফএমের, এখন ভূত.কমের একজন শ্রোতা, এবং এই শো আমার কাছে নেশার মতো। প্রতিদিন রাতে না শুনলে ঘুমিয়ে আসে না। প্রতিদিন ভূত.কমের ইউটিউব এপিসোড চালিয়ে কানে হেডফোন গুঁজে শুনতে শুনতে নিদ্রার দেশে হারিয়ে যাই আর নিজের লিখে পাঠানোর ইচ্ছে পোষণ করি, কিন্তু কোনো ঘটনা না পাওয়ায় লিখে পাঠানো হয় না। আগে অবশ্য একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি। আমার মামার কাছে থেকে একটা ঘটনা শুনে সেটা লিখতে বসে যাই। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো ঘটনায় আসা যাক। আমার মেস থেকে মামার বাসা কাছে হওয়ার কারণে প্রায় বৃহস্পতিবার রাতে মামার বাসায় যাওয়া হতো, এবং রাত থেকে পরের দিন আবার মেসে ফিরে আসতাম। তেমনই এক বৃহস্পতিবার হঠাৎ মামার ফোন। তিনি বললেন, তোমার ছোট মামা আসছে বাসায়, তুমি আমাদের এখানে চলে আসো, খাওয়া দাওয়া গল্প হবে। যেই কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যে সব গোছগাছ করে চলে গেলাম মামার বাসায়। ছোট মামা, মেজো মামা আর আমি বসে গল্প করছি, আর মামি রান্না করছে কিচেনে। তখন কথায় কথায় ভৌতিক বিষয়ক কথা উঠে আসলো। তখন মামা বলল, আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আছে, কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়া। সাথে সাথে আমার চোখ গল্প শোনার জন্য উৎসাহিত হয়ে উঠল। তারপর মামাকে বলতে বললে মামা ঘটনা বলা শুরু করলেন। আমি তার মতো করে বলার চেষ্টা করছি।
অলৌকিক নাকি অন্য কিছু জানি না, তবে ওই রাতটার কথা সারা জীবন মনে থাকবে। বছর 3 আগের ঘটনা। 250 বেড হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ থেকে সোনাডাঙ্গার দিকে আসছিলাম বাইকে করে। পথিমধ্যে রওশনারা ক্লিনিকের কিছু আগে ঘটেছিল ঘটনাটি। বাইকের স্পিড 30 কিলোমিটার হবে হয়তো। আমি বাইক চালাচ্ছিলাম এবং পেছনে এক স্যার ছিল। আমরা কথা বলছিলাম আর বাইক চালাচ্ছিলাম। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে হবে সময়টা। শীতের সময় রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। চারিদিকে শুনশান আর কুয়াশার চাদর দিয়ে ঘেরা। অনেক দূরে দূরে একটা রোড লাইট টিপ টিপ করে জ্বলছে। কুয়াশার চাদর ভেদ করে কোনো মতে আলো রাস্তায় এসে পড়ছে। হঠাৎ করেই ডিভাইডারের ওপর থেকে একটি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। স্যারও বলে উঠল, কুকুর। আমিও দিব্যি দেখলাম একটি কুকুর লাফিয়েই পড়ল। আমি হাইড্রোলিক এবং পায়ের ব্রেক চেপে গাড়ি স্টপ করে দিলাম। পেছন থেকে স্যার হুমড়ি খেয়ে আমার উপরে পড়ল আর হেলমেটের সাথে আঘাত লেগে তার চশমাটা ফেটে গেল। ভাগ্যিস পেছনে কোনো চলন্ত গাড়ি ছিল না, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আমি বাইক থেকে নেমে কুকুর খুঁজতে লাগলাম। কুকুর তো বাইকের সামনেই পড়ল এবং আমি নিশ্চিত ছিলাম যে কুকুর হয়তো বড় ধরনের কোনো আঘাত পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, রাস্তার মাঝে বা আশেপাশে কোনো কুকুর নেই। আর কুকুরটা এমন জায়গায় লাফ দিয়ে পড়েছিল, শিওর ছিলাম যে কোনো আঘাত পেয়েছে। সো তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যাব সেরকম হওয়ারও কোনো সম্ভাবনা নেই। স্যারও কুকুরটাকে খুঁজতে লাগলো এবং জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ বয়স্ক চাচার ডাক শুনতে পেলাম। আমাকে বলল, বাবা, কি খোঁজো? যা খোঁজো তা তো পাবে না। আমি বললাম, চাচা, একটা কুকুর লাফিয়ে পড়লো বাইকের সামনে, কিন্তু কি হলো বুঝতে পারলাম না কিছু। কুকুর গেল কই আর দেখতে পাচ্ছি না। বয়স্ক চাচা একটু মুচকে এসে বললেন, বাবা, ভাগ্যিস তোমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তুমি আল্লাহর নাম করতে করতে বাড়ি যাও, বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছো। আমি হতভম্ব হয়ে কুকুর খুঁজতেই লাগলাম। চাচা বলল, তুমি কুকুর খুঁজেই পাবে না, ওটা কুকুর ছিল না। মাঝে মাঝে এমন অনেকেই এখানে অনেক কিছু দেখে। চাচার কথাবার্তা কেমন অদ্ভুত আর গম্ভীর লাগছিল, তাই আমি কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম। কিন্তু ভয় মনের মধ্যে ঢুকে গেছে মারাত্মকভাবে। বাইক চালাতে পারছি না, হাত পা কাঁপছে, ভয়ের আভাস শিরা দিয়ে বয়ে চলেছে। শরীর দিয়ে এই শীতের রাতেও ঘাম ঝরছে। স্যার আমার অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে আমাকে সাহস দিতে লাগলো, কিন্তু আমি নিজেও সেই বিশাল আকারের ভয় পেয়েছি। এরপর সৃষ্টিকর্তার নাম নিতে নিতে বাসায় পৌঁছালাম। ওই ঘটনার পর থেকে 1 সপ্তাহ বাইকে হাত দেইনি। পরবর্তীতে যখনই রাতে বাইক চালাই, মনে হয় এই বুঝি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। এই বলে মামা একটু থামলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, মামা, এরকম ঘটনা ওই জায়গা থেকে আরো কারো সাথে হয়েছে কিনা? তখন মামা বললেন, ওইখানে এরকম ঘটনার শিকার আরো অনেকে হয়েছে। ঘটনার পরদিন এই অভিজ্ঞতা সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেখান থেকে এই ঘটনার সত্যতা পাই এবং আরও অনেকে এই অভিজ্ঞতার শিকার করেছেন বলে জানতে পারি। এখানে বলে রাখা ভালো, আমার মামা খুলনা ভিত্তিক অনলাইন বিজনেসের একটি গ্রুপের অ্যাডমিন। সেই সুবাদে অনেকে চেনেন, জানেন এবং গ্রুপে পোস্ট করার মাধ্যমে সকলে এর সত্যতা সম্পর্কে জানান। অনেকে ওই জায়গায় এই অভিজ্ঞতার শিকার হয়েছে বলেও জানায়। ফেসবুকের এই পোস্ট সূত্রে জানতে পারি ওই জায়গায় একটা কবরস্থান রয়েছে। মাঝরাতে কিংবা সন্ধ্যা রাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। বিভিন্ন জন বিভিন্ন রকমের জন্তু, বিভিন্ন আকৃতির মানুষ দেখতে পায়। অনেকে আবার ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পায়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। যারা বাইক চালায় বা গভীর রাতে গাড়ি চালায় তারা অনেকেই এমন ঘটনার সাক্ষী হন। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। সত্যতা প্রমাণে রাসেল ভাই দরকার হলে পোস্টের লিঙ্ক দেব, কমেন্ট পড়লে বুঝতে পারবেন এর সত্যতা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইভাবেই তিনি শেষ করেছেন লেখাটা। আপনি লিখেছেন, আমরা সবাই লেখার পর একটু পড়ে দেখলে বুঝতে পারবো যে লেখার মাঝখানে কত ভুল থাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটি অনেক কষ্ট করেই জোগাড় করেছেন এবং এই ঘটনার পিছনে অনেক সময় ব্যয় করেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমার মনে হয় যে কোনো লিসেনার যদি এখন আমাদেরকে খুলনা থেকে শুনে থাকেন, তারাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। ঘটনা পাঠানো আমাদের। পরের ঘটনায় যাচ্ছি।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:09 এবং ঢাকার বাইরে থেকে শো করছি। আজকে কোনো স্পেশাল ইভেন্ট না, বেসিক্যালি আমি ঢাকার বাইরে এসেছি এবং সেখান থেকে শো করছি। অ্যান্ড আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এবং আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্বাধীন মিউজিক অ্যাপের কারণে শো করা সম্ভব। অ্যান্ড স্বাধীন মিউজিক অ্যাপের খবর আপনাদেরকে দিয়ে দিই। উই হ্যাভ এ বিউটিফুল অফিস, যেটা আমরা রিসেন্টলি আমরা ওপেন করেছি। অ্যান্ড সেই অফিস থেকে একটা লাইভ করার ইচ্ছা আছে, আপনাদের সবাইকে দেখানোর ইচ্ছা আছে। ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হবে এবং সবার সাথে কথা হবে। সেখান থেকে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরীর নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি, তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটি লিসনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেয়ার জন্য কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব, তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথম ভর্তি হয় তখন একসাথে কলেজ হোস্টেলে ছিলাম, একই ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি হোস্টেলে একই রুমে থাকতাম। সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়, বাসা নওগাঁ জেলা, আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি, বন্ধু তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কনুইয়ের একটু ওপরে রাখলো এবং বলল, এটা কি দেখো, কিছু আন্দাজ করতে পারো? শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা আমতা করে বলি, মনে হচ্ছে একটা তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ বন্ধু, তাবিজ এটা। তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ এটা? তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন মনে মনে একটু খুশি হলাম, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম Voot.com-এ পাঠানোর জন্য। আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম, তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো। হৃদয় বলতে শুরু করলো। আমি হৃদয়কে থামিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনবো। এই বর্ণালীতে এসে 2 কাপ চা নিয়ে রেল লাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম। হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করলো। হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছো। আর যে তাবিজটা, সেটাও ওই জন্য বাধা। যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম। বাদ দাও সেসব কথা। কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। সময় 2018। আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, নানা রকমের পিঠা, অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত।
মা সেগুলো আমাকে খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কি সমস্যা, মা কিছু বলতো না, কিন্তু খেতে দিত না। এমনি এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি। আমার বড় মা আমাকে এসে বলছে, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো জবাই করে দিয়েছি। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়। মা আমাকে কিছুতেই খেতে দেবে না। কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরা মাংস খেয়ে নেই। তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয়। এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম। হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কড়মড় কড়মড় শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশই শব্দ বেড়ে যাচ্ছে। এক সময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কি যেন হেঁটে চলে গেল, এবং দক্ষিণের জানালা তো কেউ যেন দাঁড়িয়ে আছে, মহিলা বা পুরুষ, এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বরও শুনতে পেলাম। শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ ঠিক এইভাবেই কড়মড় করে হাড় চিবিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কে হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতে শুয়ে পড়ি, আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পরে এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, বাথরুমও বাড়ির ভেতরে, কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতল ধরেছি, তখন আমার চোখ ওপরে যায়। আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে, এবং দেখতে চাইবে না, কোনো মানুষ সেটি দেখার জন্য প্রস্তুত নয়। আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে, অন্য পা প্রাচীরের চালের ওপরে, এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতো লাগছে, এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু মনে হচ্ছে জলজল করছে, এরকম তার চেহারা, এবং বিদঘুটে একটা আকৃতি তার। এটা দেখার পর আমার শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি এটা দেখে এক দৌড়ে ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছি কালো জাদু শিখতে গিয়েছিলাম, এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত, তাই খুব একটা আমলে নিয়েছিলাম না। পরদিন সকালে আর কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর। একদিন দুপুরে খাওয়ার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম, ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দেই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না, কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে, এবং আমি একটা টান অনুভব করছি। কোনো রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিছড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়। তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে, এবং 3টা কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে, এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে, এবং মা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এইসব হওয়ার কারণ কি। তখন আমি বাবাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবা একটা হুজুরের কাছে নিয়ে যান আমাকে। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিন পর আমার অবস্থার একটু উন্নতি হয় না, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যায়, মনে হচ্ছে হাড্ডির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমাকে কিন্তু অনেক বাজে ধরনের কালজাদু করা হয়েছে। আমার কাছে এসেছো ভালো করেছো, আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না। তোমাকে নিয়ে আজ আসনে বসবো।
বাবাকে কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয় এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি, এসে গোসল করি, মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবারও বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই এবং পরের দিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক একা একাই সে উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি। রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারতাম না, অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম এবং ঘুম আসতো না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, রাতে ঘুমাতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম রাতে ঘুমাতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা এবং বাথরুম থেকে 1টা, মোট 7টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেওয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমাতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এই ঘটনাটি প্রচার করলে আমাকে অবশ্যই জানাবেন। ঘটনাটি 100% সত্য। কেউ সত্যতা যাচাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্ল্যাক ম্যাজিক, বন্ধুর ব্ল্যাক ম্যাজিক শিখতে গিয়ে কি সমস্যা হয়েছিল সেটা শোনার আগ্রহ দেখায় যদি কেউ, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। শাকিল আহমেদ, রাজশাহী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে লিখেছেন এই ঘটনাটি। আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি হয়েছিল তার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান, তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন। আর russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। অ্যান্ড একটু আগে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে একটা রাজশাহীর ষষ্ঠীতলার ঘটনা। অ্যান্ড অন দ্যাট নোট আই ওয়ান্ট টু শেয়ার ওয়ান থিং উইথ ইউ। সেটা হচ্ছে যে আমরা আজকে রাজশাহী থেকে শোটা করছি অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং গুড। সো এখনও পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। বাকি সময়টাও ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। এর আগেও আমরা রাজশাহী থেকে শো করেছিলাম, তখন ঠিক ছিল। আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে শো করেছি বিভিন্ন সময়। প্রত্যেকটা সময়ে আমাদের তেমন আমাদের এখন পর্যন্ত তেমন কোনো অবস্টেকল ফেস করতে হয় না। অ্যান্ড আই হোপ যে বাকিটা সময়ও সব ঠিকঠাক থাকবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাব। ঘড়িতে সময় রাত 12টা বেজে 23 মিনিট। তখন আমরা চলে যাচ্ছি আমাদের
তৃতীয় ইমেইলে। আশা করছি আপনারা এনজয় করছেন অনেক। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইলাম না কেমন আছেন। জানি সব সময় ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভূত FM থেকে Bhoot.com আজ প্রায় 8টি বছর ধরে কোনো এপিসোড মিস করিনি। আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, রোমহর্ষক রাত আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটার ব্যাখ্যা আজও আমার কাছে অজানা। Bhoot.com এটি আমার প্রথম ঘটনা। কিছু কারণবশত স্টুডিওতে এসে বলতে পারবো না, তাই চাই আপনি পড়ে শোনান। আমি মোহাম্মদ আশিক ইসলাম ওয়াহিদ, ঠিকানা পিরোজপুর, নাজিরপুরের 1 নং মাটিভাঙা ইউনিয়ন পরিষদের সামনেই আমাদের বাসা, তারাবুনিয়া বাজার। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার, তিনি ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনায় আসছি। 2016 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, তখন শীতকাল। শহরের তুলনায় গ্রামে অনেক আগেই শীত পড়ে যায়। প্রতি বছরের ন্যায় ওই বছরও হাতে ব্যাট নিয়ে চলে যাই ব্যাডমিন্টন খেলতে উত্তর পূর্ব বানিয়ারি স্কুল মাঠে। আমাদের বাজার থেকে স্কুল মাঠের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। হেঁটে যেতে প্রায় সময় লাগে 10 মিনিটের মতো। প্রতিদিন রাতে 8টা থেকে 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে বাসায় ফিরে আসতাম। আগে বলে রাখি, স্কুল মাঠে শুধু আমি একাই বাজার থেকে ওখানে খেলতে যেতাম, একাই ফিরে আসতাম। বাজারে ব্যাডমিন্টন মাঠের সিনিয়ররা খেলতো বলে ওখানে খেলতে যেতাম না। তো একদিন রাতে খেলতে খেলতে কখন যে রাত 1টা বেজে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। আমরা খেলায় তখনও উন্মাদ। তো সবকিছু গোছাতে গোছাতে রওনা দিতে দিতে আমার রাত 1:30 বেজে গেল। স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদী। মিডল পয়েন্ট অর্থাৎ মাঝ বরাবর আসলে 2 পাশ ঘিরে বিশাল বড় বাঁশঝাড়। বাঁশঝাড়ের বাগানটি এত বড় যে দিনের বেলায়ও রাস্তাটি অন্ধকারে পরিণত হয়। দেখতে এমন লাগতো যে প্রকৃতির অপরূপ ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু কে জানতো যে এক রাতে এই প্রকৃতি আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তো বাঁশঝাড় পেরিয়ে সামনে কিছু দূর গেলেই বাজারে ঢুকতে হলে একটি কাঠের ব্রিজ পাড়ি দিতে হয়। ব্রিজটি যে নদীতে অবস্থিত, এই নদীটি বলেশ্বর নদী এবং এটি একটি ঐতিহাসিক নদী এবং এখন মরা নদী বলেশ্বর বলেই ডাকা ভালো। রাত 1:30টার দিকে রওনা দিলাম বাসায়। 10 মিনিটের রাস্তা। মোবাইলের টর্চ জ্বালিয়ে মিউজিক লাউড স্পিকার দিয়ে হাঁটছি। শীতের ঘন কুয়াশা। 5 থেকে 10 হাতের পরে আর কিছু দেখা যায় না। ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশায় একা হাঁটছি। হাঁটতে হাঁটতে যখনই বাঁশঝাড়ের কাছে আসলাম, অন্ধকার যেন তার প্রাণ ফিরে পেল। এত শীতের ভেতরে কোত্থেকে মৃদু গরম বাতাস আর কানে ফিসফিস করে শরীরে হাওয়া দিয়ে গেল। আর মনে হলো মাছ বাজারে আছি। মাছের এত পটকা গন্ধ নাকের ভেতরে আসছিল, যেন নাক বন্ধ করে ফেলি। হালকা টর্চের আলোয় হঠাৎ দেখতে পেলাম ডান পাশের বাগান দিয়ে 3টি মানুষের মতো অবয়ব আমার পাশ দিয়ে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো। যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম 3জন মানুষরূপী অবয়ব 2টি বিড়াল ও একটি কুকুরে পরিণত হলো। ওদের মুখগুলো দেখতে এমন দেখাচ্ছিল যেন অন্য গ্রহের কোনো প্রাণী, এবং হিংস্র এমন ভাব আমি জন্মেও দেখিনি। চোখগুলো যেন একদম রক্তলাল আর রাগান্বিত চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশার আলোতে যেটুকু দেখেছি আমি ভয়ে শিউরে উঠেছি। এক পর্যায়ে ভয়ে পাশ দিয়ে হেঁটে যাব, তখনই আমাকে বাধা দিচ্ছে, যেন আমাকে সামনে দিয়ে যেতেই দিবে না। নিস্তব্ধ রাত আর ঝিঝি পোকার ডাক, এবং সেই চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে, সাথে সেই বিশ্রী গন্ধ আর দম আটকে ফেলা সেই অনুভব। কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম নিজেও জানি না। এক হাত পাও নড়তে পারছিলাম না। এত ঠান্ডাতেও ঘেমে একাকার আমার শরীর। কেমন যেন আমার কাছে অন্যরকম লাগছিল এবং আমি আমার শরীরের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। চোখ বন্ধ করে শুধুমাত্র উপরওয়ালাকে স্মরণ করছিলাম, কারণ এতক্ষণে বুঝে গিয়েছিলাম যেটা আমার সাথে ঘটছে এটা স্বাভাবিক কিছু নয়। যেটুকু
যেটুকু সূরা আয়াত মনে ছিল সেগুলো আমার মুখে আসছে না। আমি যেন বাক শক্তি হারিয়ে ফেলেছি। মনে মনে আল্লাহ বলে এক লাফে ওদের মাথার ওপর দিয়ে দৌড় দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমার পা কাজ করছিল না। মনে হচ্ছিল পেছন থেকে কয়েকজন মিলে আমাকে টেনে ধরেছে। ভারী কণ্ঠে কয়েকজন কর্কশ গলায় যেন আওয়াজ করে বলছে, কেন আমাদের ঘুম ভাঙালি? এই কথা শোনার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। পেছন ফিরে দেখবো সেই সাহস নেই। ভয় যেন আমাকে চেপে বসেছে। প্রকৃতির এই অন্ধকারে নিজেকে খুব অসহায় বোধ করছিলাম। মুখে শুধু একটাই নাম, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছি। আর পেছন থেকে শুনতে পাচ্ছি গোঙানি আর বড় বড় নিঃশ্বাস, যেন হাজার বছর ধরে শিকার করেনি হিংস্র প্রাণী আমাকে শিকার করবে আজ। কতক্ষণ দৌড়েছি তা আমি জানি না। 10 মিনিটের পথ যেন শেষই হচ্ছে না। এদিকে দৌড়াতে দৌড়াতে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলাম। উঠতে যাব, দেখি ডান পা মচকে গিয়েছে, ব্যথায় টনটন করছে। কোনোভাবে এক পায়ে দাঁড়িয়ে যেই না হাঁটা দেব, তখন আবারও কর্কশ গলায় কানে ফিসফিস করে কেউ বলছে, শেষ করে ফেলবো আজ তোকে। কি করব বুঝতে পারছি না। চিৎকারও দিতে পারছি না মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। ভয়ে শরীর শিউরে উঠছে। কোনোভাবে এক পা নিয়ে ল্যাং মেরে দৌড়াচ্ছি আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি। কতক্ষণ দৌড়েছি জানি না, কত ঘন্টা দৌড়েছি জানি না। অবশেষে সেই কাঠের ব্রিজের দেখা পেলাম। ততক্ষণে আমার মনে কিছু স্বস্তির দেখা মিলল। ব্যথা পা নিয়ে আস্তে আস্তে ব্রিজ পাড়ি দিলাম। কিছু দূর যেয়ে হালকা আওয়াজ শুনতে পেলাম। সেই কর্কশ গলা, সেই কণ্ঠস্বর ফিসফিস করে আমাকে বলছে আমি নাকি আজকের জন্য বেঁচে গেছি। ব্রিজ পাড়ি দিয়ে বাজারের ভেতরে আসলাম। আস্তে করে ব্যথা পা নিয়ে আমি আর দৌড়াতে পারছিলাম না। বাজারে কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো। আমি এগুলো আর নিতে পারছিলাম না। কোনোভাবে বাড়ির দরজা পর্যন্ত গেলাম। মা জানতো সবসময় রাতে দেরি করে আসি, এই জন্য দরজা খোলা রাখতো। কোনোভাবে ঘরে ঢুকে দরজা লাগিয়ে ভয়ে না খেয়ে শুয়ে পড়লাম। তখন ঘড়িতে দেখি 4টা বেজে গেছে। শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, এটা আমার সাথে কি হলো, কেনই বা হলো? 2.5 ঘন্টা সময় ধরে আমি কোথায় ছিলাম? সেই 1:30 বাজে রওনা দিয়েছি। ভয়ে ভয়ে কোনো মতে রাতটুকু পার করলাম। সকালে কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারছিলাম না। ভীষণ জ্বর, পা মচকানো। বাড়িতে ডাক্তার নিয়ে আসা হলো, ব্যথার ইঞ্জেকশনও দেওয়া হলো, জ্বরের ঔষধ দেওয়া হলো। জানতে চাইলে আমি বলি খেলতে গিয়ে পা মচকে গেছে। এরপর টানা 10 দিন 7টি ইঞ্জেকশন ও ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হলাম। ওই দিন রাতে কি হয়েছিল বিষয়টি আমি কাউকে জানাইনি। পরে আমাদের গ্রামের এক হুজুরের কাছে বিষয়টি খুলে বললাম। প্রসঙ্গত কারণে হুজুরের নামটি বলছি না। তিনি আমাকে জানালেন, ওরা অনেক পুরনো খারাপ জিন, তোমার কপাল ভালো যে তুমি বেঁচে ফিরেছ। এরপর হুজুর আমাকে কিছু রিচুয়াল দেয় এবং পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে। এরপর কিছুদিন সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠি। তারপরে আমি কোনোদিন স্কুলের মাঠে ব্যাডমিন্টন খেলতে যাইনি। আমার আর কোনো ভয়ের সম্মুখীন হতে হয়নি। আজ ভূত.com শেয়ার করলাম। এই ঘটনাটি 100% সত্য ঘটনা। যার সাথে ঘটে সেই বোঝে ভয়ের কি নির্মম যন্ত্রণা। আর একটা কথা বলতে চাই, যদি কাহিনী বানিয়ে লিখতাম তাহলে আজ 8 বছরে অন্তত 15 থেকে 20টা ইমেল আপনাকে পাঠাতে পারতাম। কিন্তু না, এমনটা কখনো হবে না ইনশাল্লাহ। মেইলটা পড়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এবং লিসেনারদের। আরও অনেক ঘটনা আছে বলেশ্বর নদী নিয়ে কোনো এক সময় স্টুডিওতে এসে বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ আশিক ইসলাম, ওয়াহিদ, পিরোজপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি আমাদের লিসেনারদেরও ভালো লেগেছে এবং আমি আশা করব যে আপনারা আরও ঘটনা পাঠাবেন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhoot.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। bhoot.com with Russell.
ইয়েস, যদি মনে হয় যে আজকে ইমেল একটু বেশি পড়া হচ্ছে তাহলে আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন, কারণ আজকের ইমেলটা একটু বেশিই পড়ছে। আর আজকে মানুষও প্রচুর, আজকে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, এটা একটা গুড সাইন। আজকের ইমেল, শেষ ইমেলটা পড়ে ফেলি। ওকে, শেষ ইমেলটা পড়ে ফেলি। ঘড়িতে সময় রাত 12:30। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক 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 মানুষ। এবং যখন এত মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আপনারা এত মানুষ আজকে এসছেন, তখন ইমেল আরেকটা পড়তে ইচ্ছে হতেই পারে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাবো ঘটনায়। আপনারা আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.voot.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ইমেইলে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে তিনি লিখছেন যে তিনি ইউএসএ থেকে লিখছেন, এবং তিনি বলছেন আমার ডিটেলস শেয়ার করবেন না প্লিজ, অনেক স্টোরি আছে আমার নিজের। আমি কয়েকটা পাঠাচ্ছি, আবার পরে পাঠাবো। স্টোরি 1, ক্লোজেট। আমি ইউএসএতে ওয়াশিংটন ডিসির কাছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি। খুবই নর্মাল একটা এরিয়া, কিন্তু তেমন মানুষ নেই। অ্যাপার্টমেন্টটা রেন্ট নেয়ার পর যেটা জানতে পারলাম, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কোনো টেনেন্ট 2-3 মাসের বেশি থাকে না। খুব ভালো ডিলে পেয়েছিলাম, তাই মনে অন্য চিন্তা আসেনি। রেন্ট নেয়ার 2-3 মাস পর আমার হাজব্যান্ড উইয়ার্ড বিহেভ শুরু করে। কথায় কথায় রেগে যেত, অনেক ঝগড়া করত, এবং ঝগড়ার বিষয়গুলো খুব নর্মাল ছিল। খেয়াল করতাম সামটাইমস ওর চোখ অনেক লাল হয়ে যেত। আমি ব্যাপারটা প্যারানর্মাল মনে করিনি, কিন্তু একদিন আমি দেখতে পাই আমার হাজব্যান্ডের শ্যাডো নর্মাল না। আমি ভয় পেয়ে ওকে আয়াতুল কুরসি পড়তে বলি, কিন্তু ও একটা ওয়ার্ডও বলতে পারছে না। আমার লাইফে অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তাই বুঝলাম ও স্বাভাবিক না। সেদিন থেকে আমি রেগুলার দোয়া পড়া স্টার্ট করলাম। 11 বার সূরা নাস, সূরা ফালাক, 3 কুল আর আয়াতুল কুরসি। সেদিন রাতে আর কিছু হলো না। পরদিন সন্ধ্যায় আমার বাসার পেট অ্যানিমেলগুলো উইয়ার্ড আচরণ শুরু করলো। কেউ আমাদের বেডরুমে ঢুকতে চায় না। আমরা ভাবলাম কিছু হয়তো অসুবিধা লাগছে, না হলে আমার পোষা কুকুর হয়তো বিড়ালটাকে বিরক্ত করছে। দেখার জন্য আমি আমার হাজব্যান্ড ঘুরে দেখলাম বেডরুমের ক্লোজেটের ডোর খোলা, যেটা কখনোই খোলা থাকে না। বন্ধ করতে সামনে আগাতে গেলেই হঠাৎ করে একটা দমকা বাতাস ক্লোজেট থেকে বেডরুমের ডোর দিয়ে বের হয়ে গেল। আমার পোষা কুকুর অনেক ডাকাডাকি শুরু করলো, থামাতেই পারছি না। দোয়া পড়ে ঘুমাতে গেলাম। ওই দিন রাতে আমার আর ঘুম আসলো না। সেলফোনে দেখলাম ঠিক রাত 3টা। টাইম দেখার পর ঘুমের ঘোর একটু না একটু কাটতেই বুঝতে পারলাম আমার হাজব্যান্ড ঘুমের মধ্যে কথা বলছে। আমি কিছু ওয়ার্ড বুঝতে পারছি, কিন্তু বাংলাতে না। গুগলে সার্চ দিয়ে দেখি ওয়ার্ডগুলো অ্যারাবিক, মিনিং আমার মনে নেই। এমন সময় চোখ গেল ক্লোজেটের দিকে, ডোর আবার খোলা। আমি আবার হাজব্যান্ডের দিকে তাকালাম। এক সময় তার ঘুম ভেঙে গেল। উঠে জিজ্ঞেস করাতে বলল কি স্বপ্ন দেখেছে মনে নেই। এর কিছুদিন পর রাতে কে যেন আমার গলা চেপে ধরে। আমার হুঁশ আসতে আমি দেখি আমার হাজব্যান্ড জোর গলায় ডেকে আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে, আর আমাদের পেট কুকুরগুলো অনেক জোরে জোরে ডাকছে। সেই ক্লোজেটের দিকে তাকিয়ে ক্লোজেটের দরজা আবারও খোলা। এভাবে আরো 2 রাত আমাদের ঘুম ভেঙে যেতে লাগলো। আমাদের কুকুরের ডাকাডাকিতে মূলত আমাদের ঘুম ভাঙতো। শুধু ক্লোজেটের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ডাকতো, যেন কিছু একটা আছে ওখানে। ক্লোজেটের দরজা কেউ না খুললে নিজে খুলে যাওয়া পসিবল না। সব জানালা বন্ধ, কোনো বাতাস নেই, আর সেটা স্লাইডিং ডোর। আমরা এরপর আমাদের প্যারেন্টসের সাথে কথা বললাম, এবং সেই অনুযায়ী রাতে সূরা বাকারা
টিভিতে চালিয়ে ঘুমাতে যাই। রিমোটটা নাইট স্ট্যান্ডে রাখা ছিল। মাঝরাতে ঘুম ভেঙে যায় আমাদের কুকুরের ডাকে। আমার হাজবেন্ড রুমের লাইট জ্বালিয়ে দেয়। কুকুরগুলো শান্ত হলো। দেখলাম ক্লসেটের ডোর আবারও খোলা। টিভিতে সূরা বাকারা স্টপ হয়ে গেছে প্লে টাইমের মাঝখানে, আর অন্য আরেকটা সূরাও অন হয়ে গেছে। সূরা চেঞ্জ করলো কে? আমার হাজবেন্ড আর আমি বুঝতে পারছিলাম না কি করব। দেশে একজন হুজুরের সাথে কথা বললাম। নামাজ বাদ দিতে মানা করলেন তিনি। কোনো ওয়াক্ত যেন মিস না হয় তাই করতে লাগলাম। এরপর তেমন ঝামেলা হলো না। আমরা এখনো ওই বাসাতে আছি। স্টোরি 2, হোয়াইট ডিয়ার। এটা আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। যেখানে ঘটেছে সেই জায়গাতে গুগলে সার্চ করলে দেখতে পাবেন কত জনমানবহীন। ও তখন উবার চালাতো। একদিন রাতে কাজ শেষ করে বাসায় আসার সময় ওর গাড়ির সাথে কিছু একটা ধাক্কা খায়। সেই ডেন্ট এখনো আছে ওর গাড়িতে। ধাক্কা লাগার সময় ও শুধু বুঝতে পারে যে কিছু একটা বাড়ি খেলো গাড়ির সাথে। ওইখানে দুই পাশে ঘন জঙ্গল আর দুইটা লেনের রাস্তা, আর কখনোই রাশ টাইম ছাড়া 2-1টার বেশি গাড়ি সেখানে দেখা যায় না। বাড়ি লাগার পর চারিদিকে তাকিয়ে আমরা দেখতে লাগলাম। ও দেখল আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো অ্যানিমেলও নেই, কিছু নেই। গাড়ির স্পিড ছিল 50 মাইল পার আওয়ার, বাংলাদেশের হিসাবে অলমোস্ট 100। এই স্পিডে কোনো অ্যানিমেল বাড়ি খেলে স্পট ডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু নেই। বাসায় এসে আমাকে ব্যাপারটা বলে। গাড়িটা যেভাবে ডেন্ট পড়ে গেছে তাতে অনেক বড় কিছুর সাথে ধাক্কা খেয়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু কিছুই দেখেনি। এর কয়েকদিন পর ও আবার একই রাস্তা দিয়ে যায়। আসার সময় অনেক বড় একটা হোয়াইট অ্যালবিনো হরিণ দেখতে পায়, কিন্তু এই এলাকায় এটা বিরল। হরিণটা একটু পর অন্ধকারে মিলিয়ে গেল। সার্চ করে জানতে পারলাম এই এলাকাতে রেড ইন্ডিয়ানরা নানান রকমের পূজা আর অনুষ্ঠান করত, আর সেই সাদা হরিণ তাদের বিশ্বাস মতে হল পবিত্র আত্মা। অনেক রেড ইন্ডিয়ানকে এখানে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। অনেকেই এই হরিণ দেখতে পায়, কেন জানা নেই। স্টোরি 3, চম্পা গাছের জিন। আমি তখন ক্লাস 10-এ পড়ি চিটাগংয়ে। আমার বাবা বড় সরকারি কর্মকর্তা ছিলেন, তাই আমরা ওনার অফিস থেকে বরাদ্দ পাওয়া বাংলোতে থাকতাম। বাংলোটা ছিল একদম পাহাড়ের ওপর। ওই পুরো এলাকাতেই প্যারানরমাল প্রবলেম ছিল। এখানে শুধু একটা বাংলোর এক্সপিরিয়েন্স বলছি। বাংলোটা শিফট হওয়ার পর দেখলাম রাতে ওই এলাকায় অনেক অন্ধকার হয়ে যায়, তাই বাংলোর চারিদিকে লাইট চালানো থাকতো। রাতে শিয়াল বারান্দায় ঘোরাঘুরি করত। পাহাড়ের ঢালে শিয়ালরা বাসা বেঁধে থাকতো। কোনো প্রবলেম হচ্ছিল না তেমন, ভালোই লাগতো। আমরা খেয়াল করলাম বাসার চারিদিকে মাটির শানকিতে সূরা লিখে ঘর বন্ধ করে রাখা আছে। একদিন বাসা রং করানোর জন্য মিস্ত্রি আসে। ওরা রং করার জন্য সেই মাটির শানকিগুলো খুলে ফেলে। ঘটনা ওই দিন সন্ধ্যায় লোডশেডিং শুরু হয়। গরমকাল ছিল, তাই কারেন্ট চলে যাওয়ার পর রুমের বাইরে বারান্দায় বাতাস খেতে বের হলাম। আমার তখন চুল খোলা। বারান্দায় এক কোনায় বিশাল বড় চম্পা গাছ, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, ভালোই লাগছিল। আমি চম্পা গাছের ডালের নিচে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে কেউ আমার ওপর বালি ছুঁড়ে মারল। হ্যাঁ, বালি, কয়েক মুঠো বালি হবে। বালুর মতো মনে হলেও ছোট ছোট অনেক পাথর একসাথে পড়ার কারণে শব্দ হলো। আমি চিৎকার দিয়ে উঠলাম। শুনে আমার বাবা মা ছুটে আসলেন। চম্পা গাছে তখন যেন ঝড় চলছে, আর অন্য কোনো গাছে একটি পাতাও নড়ছে না। আমাকে তাড়াতাড়ি ঘরে ঢুকানো হলো। পরদিন 4 জন হুজুর আসলেন আর ঘর বন্ধ করে দিলেন। চম্পা গাছ গজার পেরেক মারা হলো, অন্য বড় গাছগুলোতেও পেরেক মেরে দেয়া হলো। তারপর কয়েকদিন শুধু ওই চম্পা গাছটা নড়ত। হুজুর জানালেন এই এলাকায় জিন থাকে এবং অনেক জিনের উপদ্রব। এই মাটির শানকিগুলো খুলে ফেলার কারণেই এরকম সমস্যা শুরু হয়েছে, আর এগুলো খুলে ফেলার কারণেই জিনরা বাসার কাছেও আসতে পারছে। আমাকে একা চুল না বেঁধে, মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে বের হতে মানা করে দিলেন। জানতে পারলাম ওই জায়গায় কেউ রাতে একা চলাফেরা করে না। আমরা নতুন এসেছি আর ভয় পাবো বলে আমাদের জানান নাই ওনারা। এর কয়েকদিন পর আমি আব্বা বারান্দায় দাঁড়িয়েছিলাম। দেখলাম দূরে একটা গাছের ডাল কেউ যেন একা একা নাড়াচ্ছে, যেন একটা অবয়ব দেখা যাচ্ছে সেখানে। মনে হলো সে লাফ দিল।
এমন আওয়াজ হলো, দেখলাম কালো অবয়বটা একটু নিচে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি তার চোখ গোল গোল কালো সবুজ। সে গলায় ভর দিয়ে গাছের ডালে দোল খাচ্ছে, সামনে আর পেছনে, পেছনে আর সামনে, সামনে আর পেছনে। আব্বু বললেন আওয়াজ না করতে। আমি চুপ থাকলাম, ভয় না পাওয়ার চেষ্টা করলাম। আমি আর আব্বু দাঁড়িয়ে দেখছি, সে ঝুলছে, দোল খাচ্ছে, আমরা নড়ছি না। একটু পর সেই অবয়বটা মিলিয়ে গেল, আমরা ফিরে আসলাম। অন্য সময় হলে এক সময় আমি ভয় পেতাম, এইসব ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেল আমার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে আমেরিকা থেকে কেন স্টোরি আসছে না, তো স্টোরি এসেই পড়লো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করব যে আপনি আরও অনেক স্টোরি আমাদেরকে পাঠাবেন, আপনার দেশে ঘটে যাওয়া, আপনার দেশের বাইরে ঘটে যাওয়া, যেখানে আপনি আছেন সেই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই। দ্রুত লিখে পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা আপনার ঘটনার অপেক্ষায় আছি। আশা করব খুব দ্রুতই আপনার ঘটনা আবারও পড়ে শোনাতে পারবো আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এবং আমেরিকা থেকে একটা স্টোরি এসেই পড়লো, রাইট? আমরা দেশের বাইরে থেকে যখনই স্টোরি আসে তখনই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়, কারণ আমি জানি যে যারা দেশের বাইরে থেকে আমাদেরকে শোনেন তারা আমাদেরকে অনেক মিস করেন, এই দেশকে অনেক মিস করেন। আমরা তাদের স্টোরি পেয়ে এই জন্যই অনেক বেশি আনন্দিত হই এবং চেষ্টা করি আপনাদের স্টোরিগুলোকে সবার সাথে শেয়ার করার। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব ঘটনায়। ইয়ামিন আমাদের একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন, আমরা সেই অডিও ক্লিপটি এখন শোনাবো। আমরা চলে আসছি অডিও ক্লিপ স্টেজে। আমাদের রেগুলার যে ইমেল, সেই ইমেলগুলো আমরা পড়ে ফেললাম এবং কিছু মানুষ কমতেও শুরু করেছেন। ঘড়িতে সময় রাত 12:46। যদিও যদি কমতে থাকে তাহলে আজকের শোটা আর বেশি লেন্দি করবো না। ইটস আপ টু ইউ যে আপনারা কি করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন আমাদের। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং ভালোর দলেই থাকবেন। তো অনেকদিন যাবৎ voot.com-এ কিছু ঘটনা পাঠিয়েছি যেগুলো হয়তো বা সিলেক্ট করা হয়নি বা প্রচারযোগ্য হয়নি, তাই সেগুলো প্রচার হয়নি। কিন্তু যাই হোক রাসেল ভাই, ভালোবাসার জায়গা থেকে হলো আজকে আবারও একটা ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি ঘটে গেছে
আমার বড় মামার সাথে। তো আমার মামার সাথে যে ঘটনাটি ঘটে গেছে সেটাকে আমি আজকে আপনাদের সামনে বলবো। তো আমি মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন নরসিংদী থেকে বলছি। তো ঘটনাটা যেটা হয়েছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমার বড় মামা আমাদের নানাবাড়ির যে গ্রামটা, সেখানে মাছ ধরায় খুব পারদর্শী ছিল বলতে আমার বড় মামা এখন আর এই পৃথিবীতে নেই। সেই ঘটনার পর্যায়ক্রমে তিনি একটা সময় এই দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে যায়। তো ঘটনাটা যেটা ঘটেছে আর কি, উনি বর্ষাকালে মাছ ধরার জন্য আমাদের নানাবাড়ির যে গ্রামটা, সেখানে প্রচুর একটা হট্টগোল তৈরি হয়। মানে গ্রামের সবাই আর কি তখন মাছ নিয়ে বিভিন্নভাবে, কেউ জাল, কেউ শলা, কেউ চেটা জাতীয় বা কেউ বলম জাতীয় বিভিন্ন মাছ ধরার জিনিসগুলো দিয়ে মাছ শিকার ধরে থাকে যেটা। তো আমার মামাও তখনকার সময় খুব ভালো মাছ ধরতে পারতো, মানে মাছ ধরার জন্য খুব পটু ছিল। তো যেটা হয় আর কি, আমার মামা বর্ষার সময় মাছ ধরতে গেলে, মানে দিনের বেলা তো এমনিতে জাল টাল দিয়ে যাই মাছ ধরতো, কিন্তু রাতের বেলা উনি যেই চেটা বা যে শলা জাতীয় জিনিসগুলো হয় ওগুলো দিয়ে আর কি টর্চ লাইট দিয়ে এই মাছগুলো ধরতো। শুকনো দিয়ে হেঁটে হেঁটে আর কি পাড়ের সাইডে যেই মাছগুলো আসতো পানিতে, তো ওগুলোকে আর কি লাইট দিয়ে দেখে দেখে সেগুলো ধরতো বা শিকার করতো। তো যেটা হয় আর কি রাসেল ভাই, এমনই কোনো এক বর্ষার দিন ছিল, তো খুব বড় পানি ছিল। তো তখনকার সময়টা আমার ঠিক খেয়াল নেই, মানে সেটা হয়তো বা আমি খুব ছোট ছিলাম ওই সময়। তো আমি ঘটনাটা স্পষ্ট যেটা আমি আমার মার কাছ থেকে শুনছি এবং আমার নানার কাছ থেকেও শুনছি। তো ওনারা যেভাবে বলেছে আমি সেভাবে আর কি বলছি যে মামা যেটা করে আর কি, তো উনি প্রতিদিনের মতোই সেদিনও মাছ ধরতে চলে যায়। তো মাছ ধরতে চলে যায় বলতে একটা চল আর হাতে একটা টর্চ লাইট এন্ড একটা বাজারের থলে যেটাতে মাছ রাখবে। তো এগুলো নিয়ে আর কি উনি গ্রামের পথে হাঁটা শুরু করলেন এবং গ্রামের পথের দু পাশেই পানি ভরপুর। তো ওই পানিতে আর কি মাছগুলো দেখা যেত টর্চ লাইট মারার পর। তো সেখান থেকে আর কি মাছগুলো ধরতো। তো যেটা হয় আর কি, একটা সময় দলবদ্ধভাবে অনেকে আর কি মাছ ধরে, এই যেমন 5 হাত 10 হাত দূর এইভাবে একজনের পর একজন মাছ ধরতে যায়। তো আমার মামা আর কি এইভাবে হাঁটতে হাঁটতে গ্রামের প্রায় শেষ মাথা পর্যন্ত চলে আসে। তো মামা বেশ ভালোই মাছ পেয়েছিল। তো সেদিনটা আকাশে চাঁদ ছিল। তো মামা যেটা ভাবলো যে রাস্তার ওই পাশে, মানে রাস্তাটার মাঝখান দিয়ে আর কি রাসেল ভাই একটু খালি জায়গা যেখানে আর কি মাটি ছিল না, ওইটাকে আর কি আমাদের গ্রামের ওই নানাবাড়ি যে গ্রামটা ছিল ওইখানে আর কি পাঙ্গুন্তি নামে পরিচিত ওই জায়গাটার নাম। তো ওই জায়গাটাতে সচরাচর অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে। তো ওই জায়গাটা পাস করতে গেলে আপনার মনে করেন 7 থেকে 8 হাত এতটুকু আর কি জায়গা গেট। তো ওইখানে পানি আছে, মানে আপনার গলা থেকে বুক পানি পর্যন্ত। তো আমার মামা যেটা করলো আর কি, কাপড় চাপড় সব খুলে উনি ওই পাশে চলে গেলেন এবং ওই পাশে যাওয়ার পর মানে উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে গেলেন যে ওই পাশে তো কেউ যাবে না, তো আমি যদি যাই ওইদিকে রাস্তাতে বেশ ভালো মাছ পাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা হয় আর কি, আমার মামা রাস্তার ওই পাশে চলে যাওয়ার পর উনি ওই দিকে গিয়ে টর্চ লাইট দিয়ে আর কি মাছ ধরছিলেন এবং ধরতে ধরতে বেশ খানিকটা সময় পার হয়ে যায় এবং উনি সেই মাছ ধরা জিনিসটা খেয়াল করছিলেন। তো ওনার সময়ের দিকে তেমন একটা খেয়াল ছিল না। তো উনি যেহেতু 9টা 9:30টার দিকে বের হয়েছিলেন, তো প্রায় 2-1.5 ঘন্টার মতো সময় পার হয়ে যায় এবং প্রায় 10টা বা 10:30 11টার মতো সময় হয়ে যায়। তো
উনি একটা সময় যেটা করেন আর কি, উনি দেখলেন যে উনি অন্য একটা গ্রামে চলে আসছে আর কি। তো সেই গ্রামটাতে একটা বেশ ভালো হন্টেড প্লেস ছিল, যেটা বেশ কিছুটা আগের সময়কার মানুষেরা আর কি যেভাবে জানতো, বা সেই জায়গাটা, সেটাকে বাঘমারার পুল বলা হয়। তো সেই বাঘমারার পুলে কাছাকাছি চলে আসে। তো মামা দেখলো ওনার যে বাজারের ব্যাগটা ছিল, যে থলেটা ছিল, সেটা প্রায় অর্ধেকের মতো ভরে গেছে মাছ শিকার করতে করতে। অনেক সময় ভালোই মাছ পেয়েছে, অনেক সময় যেহেতু মাছগুলো ধরছিল মামা। তো মামা যেটা করলো আর কি, উনি এই ভাবলো যে এই পুল পর্যন্ত যাবে, তারপর উনি বাসার দিকে ব্যাক করবে। তো উনি যতই পুলের দিকে আগাচ্ছিল, তো উনি আস্তে আস্তে একটা শব্দ শুনতে পাচ্ছে, মানে একটা ছোট্ট বাচ্চা, মানে একবারে ছোট্ট একটা বাচ্চা যেভাবে কাঁদে, তো সেভাবে কাঁদছিল একটা বাচ্চা এরকম। তো উনি প্রথমে ভাবলো যে এত শুনশান জায়গায় মানে বাচ্চার কান্না কোথা থেকে আসবে। উনি যেটা আর কি করলো, উনি আস্তে আস্তে সেই বাঘমারা পুলের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো, এবং একটা সময় বাচ্চার কান্নাটা অনেকটাই স্পষ্ট হলো। তো উনি যেটা করলো আর কি, বাঘমারা পুলের এই যে গোড়ার সাইডটা আছে, মানে পুলের নিচে থেকে, মানে ঢালু একটা সাইড আছে রাস্তা থেকে, যে পুলের একটা ঢালু সাইড, তো এর ঠিক পাশেই দেখলো কিছু ঝোপঝাড়ের মতো, ওইখানে আর কি একটা থলের মতো, একটা পোটলার মতো পড়ে আছে। তো আমার মামা যেটা করলো, ওইখানে টস মারার পর দেখলো হ্যাঁ একটা থলে আছে, আর ওই থলে থেকেই বাচ্চার কান্নাটা আসছে। তো উনি এই জিনিসটা দেখার পর আর কি ভাবলো, মানে স্বাভাবিক ভাবেই নিল যে এই তো শুনশান জায়গায়, মানে হয়তোবা কোনো দুষ্ট লোক এই বাচ্চাটাকে রাখতে চাচ্ছে না, বা তারা হয়তোবা বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর সেটাকে আর কি হয়তোবা লালন পালন করতে চাচ্ছে না। তো বিদায় এখানে বাচ্চাটাকে, যেহেতু জনমানবহীন জায়গা, তো এই জায়গাতে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে। তো এটা ভাবার পর আমার মামা খুব একটা সেট হয়, এবং উনি যেটা করে আর কি, উনি সেখান থেকে ওই বাচ্চাটার যে থলেটা ছিল, ওই থলে সহই আর কি বাচ্চাটা, মানে একটা পলিথিন ব্যাগের মতো করে সেই থলেতে রাখা বাচ্চাটাকে। তো মামা সেই পলিথিন ব্যাগের যেই যেই ধরার যেই সিস্টেম গুলো থাকে দেখবেন রাসেল ভাই, বড় বড় ফলের যে পলিথিন গুলো ওই রকম আর কি। তো উনি সেই পলিথিনের সাথেই বাচ্চাটাকে নিলেন, এবং যখন উনি, আমার মামা যখন ওই বাচ্চাটাকে হাতে নিলেন থলে সহ, এবং তখন দেখলেন যে বাচ্চাটা একদম স্টিল চুপ হয়ে গেছে, মানে কোনো প্রকার কথাবার্তা নেই আর কি, মানে কান্নার শব্দটা বন্ধ হয়ে গেছে। তো মামা এটা ভাবলেন যে আমি যেহেতু মানুষ, তো মানুষের সংস্পর্শে আসার সাথে সাথে হয়তো বা বাচ্চাটা বুঝতে পারছে, তো বাচ্চাটা এখন শান্ত হয়ে গেছে, কান্নাকাটি বন্ধ করেছে। তো মামা আর কি বাসার দিকে হাসছিলেন, এবং মামার এরকম একটা পরিকল্পনা ছিল যে যদি বাসায় মনে করেন বাচ্চাটাকে লালন পালন করতে চায়, তাহলে হয়তো বা লালন পালন করবে, বা কিংবা গ্রামে যারা অনেকে আছে, 2-1 গ্রাম পর পর, যে অনেকের বাচ্চা হয় না, ছেলে মেয়ে নেই, তো তারাও যদি চায় তাহলে তাদেরকে দিয়ে দিবে বাচ্চাটা, তারা লালন পালন করবে। তো এমন একটা পরিকল্পনা করে আমার মামা আর কি বাচ্চাটাকে বাসার দিকে নিয়ে আসছিল, এবং মামারও মাছ প্রায় ধরার শেষ পর্যায়ে। তো মামা যেটা করে যে বাচ্চাটাকে নিয়ে উনি আস্তে আস্তে বাসার দিকে আসছিল, তো তেমন কোনো অস্বাভাবিক কোনো কিছু আর কি তো উনি তখন ফিল করেনি। তো মামা এভাবে হাঁটছিল। তো একটা সময় যেটা হয় আর কি রাসেল ভাই, উনি খেয়াল করছে ওনার যে মাছের ব্যাগটা ছিল, ওই ব্যাগটা আস্তে আস্তে যেমন হালকা হয়ে যাচ্ছিল। তো ওই ব্যাগটা হালকা হয়ে যাওয়ার জন্য মামা যেটা করে আর কি, মামা ভাবলো যে এই মাছের ব্যাগটা তো অনেক সময় ডান হাতে ছিল, তো হঠাৎ করে ডান হাতে যেহেতু বাচ্চাটাকে নিয়েছি আর বাম হাতে মাছের ব্যাগটা নিয়েছি, তো হয়তো বা এক হাত থেকে অন্য হাতে ব্যাগটা পরিবর্তন করার কারণে আমার হয়তো বা এরকম হালকা লাগছে। তো যেটা হয় আর কি, তো মামা এইভাবে হাঁটতে হাঁটতে আসছিল। একটা সময় উনি খেয়াল করলো যে ওই ভাঙ্গন্তির কাছে চলে আসছে, মানে এখন ভাঙ্গন্তিটা ক্রস করতে হবে মামার। তো মামা যেটা করলো, ভাঙ্গন্তিটা ক্রস করার জন্য ওই বাজারের যে ব্যাগটাতে মাছ ছিল ওই ব্যাগটা নিচে রাখলো, এবং রাখার আগ মুহূর্তে ওনার এরকম একটা মনে হলো যে
এটা খুবই বেশি মানে হালকা হয়ে গেছে, মানে একদম খালি একটা ব্যাগ হয়ে গেছে এরকম। তো মামা যে মানে হাতে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা আর কি জেলে সে বাজারের ব্যাগের ভিতরে যখন টর্চ লাইটটা মারলো সেখানে দেখলো তেমন কিছু নেই, কিছু মাছের আস্টে ছিল আর মাছের কিছু অবশিষ্ট কাটা এবং মাথা, মানে মাছের শরীরের কোনো মাংস বা তেমন কোনো কিছু নেই, মানে কাঁচা মাছগুলো মানে যেভাবে বেড়াল বা কিছু খেয়ে থাকে তো ওই রকম ভাবে খেয়ে ফেলা হয়েছে। তো এটা দেখে তো মামা খুব ভয় পেয়ে যায় এবং মামা ভাবতে শুরু করলো যে রাস্তাতে তো তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটলো না আমার সাথে, তো এটা কি করে হলো। তো এই জিনিসটা ঘটার পর মামা যেটা করে আর কি, তো ওই বাচ্চার যেই থলেটা ছিল ওইটাও আর কি আরেক অন্য পাশে মাটিতে রাখে, মানে মামা প্রস্তুত হচ্ছিল যে ওই ভাঙুতিটা মানে ওই ফাঁকা জায়গাটা পার হয়ে তারপরে উনি ওনার গ্রামের রাস্তায় হাঁটা শুরু করবে। তো যেটা হয় আর কি, এই রাসেল ভাই উনি এই বাচ্চার ব্যাগটাতেও আবার পরবর্তীতে লাইট মারে যে বাচ্চাটা দেখি ঠিকঠাক আছে নাকি, উনি বাচ্চার ব্যাগে লাইট মারার পর উনি যেটা দেখলেন আর কি রাসেল ভাই, সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা পরবর্তীতে আমি শোনার পর আমার নানির কাছ থেকে আমার মার কাছ থেকে যখন ঘটনাটা আমি শুনি রাসেল ভাই, আমি খুবই ভয় পেয়েছিলাম ঘটনাটা, যে মামা কতটা পরিমাণ ভয় পেয়েছিল যখন উনি সম্মুখে ছিল এই ঘটনাটার। তো উনি যেটা দেখে আর কি রাসেল ভাই, সেটা হচ্ছে ওইখানে কোনো বাচ্চা ছিল না, একটা কুচকুচে কালো বেড়াল ছিল, স্বাভাবিক বেড়াল যেরকম থাকে ওই রকমেরই, কিন্তু ওই বেড়ালটার কোনো নাক ছিল না রাসেল ভাই, বেড়ালটার চোখগুলো ছিল মানুষের মতো, আর ওই বেড়ালটার যেই মুখটা যেই ঠোঁটের অংশটা রাসেল ভাই, এটা মানে এত প্রশস্ত মানে এতটা প্রসার হয়েছে যে বেড়াল স্বাভাবিক বেড়ালগুলো দেখবেন যে চোখের উপর দিক দিয়ে আর কি বেড়ালের খাড়া খাড়া কানগুলো হয়, তো ওই কানের গোড়া পর্যন্ত আর কি রাসেল ভাই সেই ঠোঁট দিয়ে মিলেছে। তো এটা দেখে আমার মামা খুবই ভয় পেয়ে যায় এবং উনি যেটা করেন আর কি, হাতে থাকা যে জলটা ছিল ওই জলটা এবং হাতে থাকা লাইটটা এই দুটো নিয়ে কোনো রকমে পানিতে ঝাঁপ দেয়। তো ঝাঁপ দেওয়ার পর মামা আর কি মানে মামা ওই পানিটা ক্রস করে আর কি গ্রামের রাস্তায় উঠবে, মোটা পরিকল্পনা ছিল। তো মামা পানিতে ঝাঁপ দেওয়ার পর যেটা হয় আর কি রাসেল ভাই, উনি মানে শরীরে একদমই শক্তি পাচ্ছিলেন না বলে এমনটা আর কি যেটা বলছে আর কি আমার মামা, যে উনি একদমই শরীরে কোনো প্রকার শক্তি পাচ্ছিলেন না। তো পরবর্তীতে যেটা আর কি আমি নিজে গেস করি যে হয়তো বা উনি যখন অতিমাত্রায় ভয় পেয়ে গেছেন তো শরীরে মানে শক্তি বলটা ওই ভয়ের থেকে হারিয়ে ফেলেছেন। তো ওনার মানে এমন একটা মনে হচ্ছিল যে কোনো একটা অশরীরী কিছু একটা ওনাকে এরকম ভাবে রেখেছে যে মানে উনি কোনোভাবে পানি থেকে উঠতে পারছিলেন না। তারপর একটা সময় উনি আস্তে আস্তে পানি থেকে উপরে ওঠে এবং ওঠার পর সেই গ্রামের রাস্তা ধরে উনি ওনার বাড়ির দিকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার সময় উনি যখন পানিতে সাঁতরে আসছিল, তো এই পানিতে সাঁতরে আসার সময় আর কি ওনার যেই টর্চ লাইটটা ছিল ওইটা আর কি পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, তো সেটা জ্বলছিল না। তো সেটা উনি পানি থেকে ওঠার পর সেই টর্চ লাইটটা ওইখানে ফেলে দেওয়ার পর উনি হাতে যে জলটা ছিল ওইটা হাতে নিয়ে আর কি ওনার বাসার দিকে দৌড় দেয়। তো বাসার দিকে দৌড় দেওয়ার পর একটা সময় উনি ওনার উঠানের কাছাকাছি চলে আসে এবং মানে বাসার আঙিনাতে যখন প্রবেশ করে এখন দেখে উঠানের মাঝে সেই বেড়ালটা মানে স্পষ্ট সেটা মানে সেটার যে মুখের ভিতরে যে সাদা দাঁতগুলো ওগুলো স্পষ্ট হচ্ছিল রাসেল ভাই, এবং সেই কালো বিড়ালটা উঠানের মাঝে বসে আছে, চাঁদের আলো স্পষ্ট মামা যেটা দেখলো আর কি। তো রাতের বেলায় দেখবেন বিড়ালের চোখগুলো কিন্তু জল করে। তো সেটা দেখার পর মামার হাতে যে জলটা ছিল উনি আর কি হয়তো বা জীবন বাঁচানোর এরকম একটা প্রয়াসে আর কি মানে অতিমাত্রা সাহস জুগিয়ে সেই বিড়ালটাকে আর কি হিট করে বসে, সেই জলটা দিয়ে মানে আঘাত করে বসে এবং সেই বিড়ালটার শরীরে খুব বাজেভাবে সেটা লাগে এবং এটা হওয়ার পর বিড়ালটা সেই জল নিয়েই চলে যায় এবং একটা সময় যেটা হয় আর কি আমার মামা উঠানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই ঘটনার পর বাড়ির যারা ছিল তারা ঘর থেকে বের হয়ে আসে এবং তারা আর কি আমার মামাকে রুমের ভিতরে নিয়ে যায় এবং একটা সময় মামার যখন সকালে জ্ঞান ফিরে এবং মামা এই ঘটনাগুলো বলার পর আমার নানা আর কি পাশের গ্রাম থেকে একটা কবিরাজ নিয়ে আসে এবং ওনাকে দেখায়।
উনি সেই কবিটা আর কি খুব ভালো ছিল, মানে উনি কোরআনের দিক দিয়ে মানে হুজুর ছিল আর কি, মানে এমনি মাঝে মধ্যে অনেকের এরকম অস্বাভাবিক কিছু ট্রিটমেন্ট আর কি উনি করতেন। তো যেটা হয় আর কি, ওই লোকটা আর কি বললো যে দেখেন আমার যতটুকু করা সম্ভব ছিল আমি অবশ্যই করছি এবং এখন আর কোনো সমস্যা নেই। তো ও যে কাজটা করছে আর কি, লাস্টে ওই বেড়ালটা জাতীয় যে জিনটা ছিল ওইটাকে খুব বাজেভাবে আঘাত করছে। তো সেটা একটু দুষ্ট প্রকৃতির জিন ছিল, সেটা ওকে আর কি ভয় দেখানোর পরিকল্পনা ছিল। যদি ওকে মারার তেমন কোনো পরিকল্পনা থাকতো তাহলে হয়তোবা সেটা ওকে ওই ভাঙ্গুতির কাছে মেরে ফেলতে পারতো পানিতে। তো যেটা হয় আর কি, ওকে ভয় দেখানোর জন্য এই কাজটা করছিল ওই দুষ্ট জিনটা। আর ওইটা ছোট্ট একটা জিন ছিল। তো ওইটার পরিবার মানে ওই জিনটার পরিবার ছিল। তো ওরা নাকি ওই জিনটা যখন আপনার ছেলে এই চল দিয়ে মাছ মারার যে চলটা ছিল ওইটা দিয়ে হিট করার পর ওই জিনটা মারা যায়। তো যেটা হয় আর কি, ওই চলটা আর খুঁজে পাওয়া যায় না রাসেল ভাই। তো ওই মামা এই ঘটনার পরে মানে খুব আপসেট হয়ে যায় মামা আর কি, মানে খুবই আপসেট হয়ে যায় যে মানে ওনার ভিতরে এরকম একটা ভয়, মানে স্বাভাবিকভাবে যদি কেউ গিয়া মনে করেন ওনাকে পিছন থেকে ডাক দিত তো উনি চমকে যেত এবং ভয় থাকতো সবসময়। তো একটা সময় যেটা ওই হুজুর যেটা বলে আর কি, যে দেখেন ওই জিনের যে ফ্যামিলি আছে ওরা কিন্তু আপনার ছেলেকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের ধর্মে কিছু রীতি নেওয়াজ এরকম আছে, হয়তোবা বিয়ের পর আর কি জিনেরা আর কি তেমন একটা অসুবিধা করতে পারে না। তো যেহেতু আপনার ছেলে বিয়ের বয়সী, তো আপনার ছেলেকে বিবাহ দিয়ে দিন যত সম্ভব তাড়াতাড়ি। তো ওই হুজুরটা এরকম একটা সময় ধরে দিয়েছিল যে 4 মাসের ভিতরে যাতে আমার মামাকে বিয়ে দেওয়া হয়। তো একটা সময় ওনারা আর কি মেয়ে খুঁজছিল, পাত্রী খুঁজছিল আমার মামার জন্য, এবং খুঁজতে খুঁজতে ঠিক 4-4.5 মাসের ভিতরে একটা পাত্রী বিয়েও যায়। এবং বিয়ের কথাবার্তি খুব পাকাপোক্ত হয়ে যাওয়ার পর এখন সেই পাত্রীর যেই বাবা ছিল, তো উনি আর কি আমার নানাকে একটা গরু দেয় মানে বিয়ের আগেই, যে এই গরুটা আপনার নিয়ে যান, যখন আমার মেয়েকে বিয়ের পর আপনাদের বাসায় যাবে তখন আমার মেয়ে এই গরুটাকে লাভবান করবে, এরকম একটা কথা বলে আর কি দেওয়া হয়। তো 5 মাসের মাথায় যেটা হয় আর কি, সেই গরুটা মারা যায় এবং তার 3 থেকে 4 দিন পর আমার মামাও মারা যায়। তো আমার মামা মারা যাওয়ার পর এই যেই মেয়ের সাথে আর কি আমার মামার বিয়ের ঠিক হয়েছিল, সেই মেয়ের বাবার যেই ছেলে আছিল ওরা আর কি সবাই আসে, এবং আসার পর একটা সময় তারাও বেশ একটা আপসেট ছিল, এবং একটা সময় আমার মামার যেই কাফনের কাপড়টা ছিল ওইটা সহ ওরা ওইটার টাকাটা পর্যন্ত দেয়। তো যদিও ওদের সাথে তেমন ভাবে আমাদের কোনো আত্মীয়তা হয়নি, কিন্তু তারপর ওদের সাথে আমাদের শেষ পর্যন্ত রিলেশনশিপটা অনেকটা ভালোই একটা ঘনিষ্ঠ একটা রিলেশনশিপে পরিণত হয়েছিল। তো যেটা হয় আর কি রাসেল ভাই, আমার মামা তারপর আর মারা যাওয়ার পর ওই হুজুরের কাছ থেকে যখন আমার নানা এইসব ব্যাপারটা বিস্তারিত জানার চেষ্টা করছিল আর কি বেশ কিছুদিন পর, তো ওই হুজুর যেটা বলে আর কি, যে দেখেন আমি তো একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম 4 মাসের ভিতরে, তো আপনারা ওই 4 মাসের ভিতরে আপনার ছেলের বিয়ে দিতে পারেন না এবং 4 মাসের বেশি সময় হয়ে গেছে। তো আপনার ছেলেকে ওই জিনের যে পরিজন আছে ওরা আর কি আপনার ছেলেকে আস্তে আস্তে ভিতর থেকে মেরে ফেলেছে। তো এই ঘটনার পর যেটা হয়, এই আমাদের নানা বাড়িতে অনেকটাই শোকের হাওয়া বয়। তো একটা সময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো তারপর আর কোনো ঘটনা ঘটেনি আমার নানার ফ্যামিলির সাথে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই good.com-এ শেয়ার করবেন। এবং রাসেল ভাই, আশা করি আমরা নতুন লিসেনার এবং নতুন হিসাবে যতটুকু পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করছি, এবং good.com-এ অনেক
যারা স্টোরি টেলার আছে, খুবই দক্ষ বা প্রিমিয়াম স্টোরি টেলার, তারা তো বেশ ভালোই ঘটনা শেয়ার করে। তো তাদের মতো করে যদি নাও বলতে পারি, কিন্তু ঘটনাটি যতটুকু পারছি রাসেল ভাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে নিয়ে। তো গুছিয়ে বলছি। তো সবার সাথে আন্তরিক শুভেচ্ছা, বিশেষ করে যেমন সাবিত আলম, সিফাত আলম ভাই, তারপর আপনান ভাই, বাবু ভাই, এবং একজন লোক যিনি আছে যে ওনাকে বেশি মিস করা হয়, রহমান। যখন বুট.কমটা শুরু করা হয়েছিল উনি অনেক ঘটনা পাঠাতো, সেই ঘটনাগুলো আমার খুব ফেভারিট ছিল এবং খুব ভালো লাগতো। উনি যদিও খুব শর্টলি কিছু ঘটনা বলতো, কিন্তু ঘটনাগুলো খুব ভালো হতো। তো ওই রহমান ভাই, তারপর মনে করেন রোমান ভাই, যারা আছে, ইউস, তানভীর, তুষার, সবাইকে বুট.কম এর মানে অন্ততপক্ষে আমাদের মতো ক্ষুদ্র লিসেনারের কাছ থেকে ভালোবাসা রইল। এবং অবশ্যই শোন দেখবো আমরা সবাই মিলে, এই জন্য আমরা অধীর আগ্রহে আছি। তো রাসেল ভাই যেটা বলা ছিল ঘটনাটা আমি অবশ্যই বলছি, এবং লাস্টে কিছু বেশি কথা বললাম, যেটা অবশ্যই আপনি একটু মাইন্ড করবেন না। তো বুট.কম দীর্ঘজীবী হোক, এবং সবসময় যাতে বুট.কম এর সাথে থাকতে পারি সুস্থভাবে, রাসেল ভাইয়ের মতো সবসময় ভালোর দলে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইয়ামিন, নরসিংদী থেকে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আরো কিছু ঘটনা আমি পাঠাবো। খোদা হাফেজ। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:11। আমি রাসেল আছি, সাথে একটা লম্বা অডিও ক্লিপ শুনলাম। এখনো কিছু মানুষ আমাদের সঙ্গে আছেন, বাট আগের চাইতে অনেক কম। সো আমরা চেষ্টা করব আরও দ্রুত শোটা শেষ করার, কিন্তু হাতে বেশ কিছুটা ঘটনা রয়েছে। যাই হোক, আমরা আমাদের আরেকটা অডিও ক্লিপে যাচ্ছি। আমাদেরকে ইমেল করুন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনাদের সব কিছু মানে আপনারা আমাদের ঘটনা পাঠাবেন সেই অপেক্ষায় যেমন আছি, আপনাদের সাথে দারুণ দারুণ ঘটনা শেয়ার করব সেই আশাও আমাদের আছে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি পরবর্তী ঘটনা চলেছে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নীল, অর্থাৎ এই অডিও ক্লিপটি নীলের পাঠানো। চলুন শুনে আসি। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তো ভালো থাকারই কথা। আমি নীল চৌধুরী, গাজীপুর জয়দেবপুর আমার বাসা। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটা কতটুক ভয়ের তা জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করা যায় এটা ভেবেই আজ আপনার কাছে ঘটনাটা পাঠাচ্ছি। যদি ভালো লেগে থাকে তো লিসেনারদের সাথে ঘটনাটি শেয়ার করবেন।
ঘটনাটা গত 2 দিন আগের। গত 2 দিন আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে উঠি। তখন আনুমানিক 12:40 থেকে 45 বাজে। আমি অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছি। আমার ঘরে সবসময় আগরবাতি থাকে। একটা আগরবাতি ধরাবো, তো আমি আমার ঘরে 4-5টা লাইটার থাকা অবস্থায়ও একটা লাইটার থেকে আগুন ধরাতে পারলাম না। যাই হোক, ব্যাপারটাকে আমি স্বাভাবিকভাবে নিয়ে কোনো মতে একটি লাইটার অনেক চেষ্টা করে আগুন জ্বালালাম। তারপর আগরবাতি একটা ধরালাম ঘরটা সুগন্ধ থাকার জন্য। তো ঘরে আমার বিবি এবং বাচ্চা 2 জন ঘুমাচ্ছিল। আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ব। তো আমি নামাজ প্রথম 2 রাকাত নিয়ত করে নামাজ পড়লাম খুব সুন্দরভাবেই, কোনো সমস্যা ছাড়াই। তো সালাম ফিরানোর পর দ্বিতীয় রাকাতে আবার আমি নিয়ত করে যখন নামাজ শুরু করলাম, প্রথম সূরা পড়া অবস্থায় হঠাৎ করে আমার গেঞ্জিতে আমি একটা টান অনুভব করলাম। যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম, আমার পিছন দিক থেকে গেঞ্জিতে এমনভাবে একটা টান অনুভব করলাম, আমি পিছন দিকে পড়ে যেতে নিয়েছিলাম, এমন অবস্থা আর কি। সাথে সাথে আমি ভয়ে আমার নামাজটা আর কন্টিনিউ করতে পারলাম না। পিছন দিকে আমি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি পিছনে কিছুই নেই। স্বাভাবিক, পিছনে কিছু থাকারও কথা না, কারণ আমি যেখানে নামাজ পড়ছিলাম আমার পিছনে ছিল আমার রুমের দরজা, সেটা লক করা ছিল, আর দেয়াল। তো সেখানে স্বাভাবিকভাবে কারো থাকার কথা না। কিন্তু টানটা এত জোরেই ছিল, যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম, আমি খেয়াল করে দেখলাম গেঞ্জির মধ্যে 2টা আঙ্গুল, মনে হচ্ছে 2টা আঙ্গুল দিয়ে গেঞ্জিটা ধরে যে টান মারা হয়েছে, এই 2টা আঙ্গুলের একটা গোল একটা দাগ পড়ে গেছে এবং আমার গেঞ্জিটা পিছন দিক থেকে একটু লম্বা হয়ে গেছে। তো ভয়ে আমি নামাজটা আর পড়তে পারলাম না। আমি ঘরের বাতিটা জ্বালিয়ে আমার বিবিকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালাম। আমি তাকে বললাম যে একটু উঠো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, একটু সমস্যা হচ্ছে। সে ঘুম ঘুম চোখে আর উঠলো না, সে শুয়ে আছে। শোয়া অবস্থায় সে আমাকে বলতেছে, আচ্ছা তুমি নামাজ পড়ো, আমি জেগে আছি, সমস্যা নেই। তো আবার আমি 2 রাকাতের নিয়ত করে দাঁড়ালাম। প্রথম সূরা পড়া অবস্থায় আবারও পিছন দিক থেকে, এবার আর টান অনুভব হয় নাই, কিন্তু একটা দমকা বাতাস আমার পিছন দিক থেকে আমাকে ধাক্কা মারল। ধাক্কায় আবার আমি সামনের দিকে মানে ঝুঁকে পড়ে যেতে নিয়েছিলাম, এমন একটা দমকা বাতাস, গরম বাতাস আমার পিছন দিক থেকে ধাক্কা লাগলো আমার। আবারও আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে, যেহেতু আমি পড়ে যেতে নিয়েছিলাম, আবার আমি পিছন দিকে মুখ ঘুরিয়ে ফেলছি। আমার নামাজটা আমি আর পড়তে পারলাম না। সাথে সাথে আমি মুখ পিছন দিকে ঘুরালাম, সেই একই অবস্থা, পিছনে কিছুই ছিল না, কিন্তু বাতাসটা আমার শরীরে লাগলো। তো যেহেতু আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম, আমার বিবি আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে, তুমি কি আবার ভয় পাইছো? তো আমি তাকে আর কিছু বললাম না। আমি তাকে বললাম যে আমার নামাজ পড়তে সমস্যা হচ্ছে, তুমি একটু উঠা বসো, আমি নামাজটা শেষ করি। আমার বিবি বিছানায় উঠে বসলো। আমি আবার নিয়ত করলাম, নিয়ত করে আবার 2 রাকাত নামাজ আমি শেষ করে সালাম ফিরে আমি উঠলাম। ঠিক ওই মুহূর্তে আমার ঘরে যেহেতু আগরবাতি ধরানো ছিল, আগরবাতির একটা পারফিউম বা একটা সুঘ্রাণ আমার পুরা রুমটার মধ্যে ছিল, কিন্তু এই আগরবাতির ঘ্রাণের পরেও আমি আরেকটা আতরের ঘ্রাণ পাচ্ছিলাম। আতরের ঘ্রাণটা এমনই ছিল যে আগরবাতির ঘ্রাণ এবং ওই
আতরের ঘ্রাণ দুইটাকে আমি মানে আলাদা করতে পারছিলাম। মানে আতরের ঘ্রাণটা এত সুন্দরই ছিল, মানে এটা বলে বোঝানো যাবে না। আমি আগেও অনেকের কাছে শুনতাম যে তাহাজ্জুদ পড়া অবস্থায় ভয় পাইছে, বা এই তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ভয় পায় অনেকে। তো আমি ভাবতাম যে আমরা আশরাফুল মাকলুকাত, আমরা নামাজ পড়বো ওই টাইমে হয়তো বা আমাদের কোনো সমস্যা হবে না, বা সমস্যা করতে পারে না বা পারবে না, আমি এটা ভাবতাম। আমি মনে করতাম হয়তো বা অনেকেই যেহেতু রাতে নামাজ পড়ে, তো তারা স্বাভাবিকভাবেই মনে একটা ভয় তৈরি হয় যে রাতে একা একা নামাজ পড়তেছি বা তাহাজ্জুদের নামাজ পড়তেছি, ভয়ের কারণে অনেক কিছু মানুষ ফিল করে। কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটার পরে আমার মনে হলো যে না, এরকম কিছু ঘটতে পারে নামাজরত অবস্থায়। কিন্তু সত্যি কথা বলতে আমি সবসময় ভাবতাম নামাজ পড়া অবস্থায় জিন বলেন বা পরী বলেন, আমরা যেহেতু মুসলমান আমাদের জিন পরীতে বিশ্বাস থাকাটাই স্বাভাবিক, আমিও বিশ্বাস করি জিন আছে। কিন্তু নামাজরত অবস্থায় তারা এইভাবে ভয় দেখাতে পারে বা সমস্যা করবে আমি কখনো ভাবি নাই। যদি আমার সাথে না ঘটতো, আমি হয়তোবা কারো কাছে এটা শুনলে মনে করতাম যে তারা হয়তোবা এটা এমনি বলছে, বা এত রাতে নামাজ পড়ে দেখে তারা ভয় পায় বা কিছু একটা আমি মনে করে নিতাম। কিন্তু যেহেতু আমার সাথে ঘটছে, সেহেতু আমি বুঝতে পারলাম যে এমন কিছু ঘটতে পারে। কিন্তু নামাজ পড়া অবস্থায় যে বা পরে আমি যেই আতরের ঘ্রাণটা বা যেই সুঘ্রাণটা আমি পাচ্ছিলাম, আমি ভূত.কমেও বা আগে আপনার ভূত FM শোতে অনেক ঘটনাই শুনেছি এমন যে ভালো জিনের থেকে সুঘ্রাণ আসে, বা শয়তান বা খারাপ জিনদের থেকে বিশ্রী গন্ধ বা পচা গন্ধ আসে বা মাছের গন্ধ আসে, এই টাইপের আমি ঘটনা শুনেছি। আমি আপনার ভূত FM আগেও শুনেছি, এখন আমি আপনার ভূত.com শুনি। কিন্তু যেহেতু আমি আতরের ঘ্রাণ পেয়েছি বা সুঘ্রাণ পেয়েছি, সেহেতু সেটা ভালো জিন হতে পারে। হ্যাঁ, আমি যদি এই ঘটনাগুলো কম্পেয়ার করি বা এগুলা আমি দুইটা, এই খারাপ গন্ধ বা বিশ্রী গন্ধ বা এই সুঘ্রাণ, এই দুইটাকে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তোবা তখন কোনো ভালো জিনই আসতে পারে। কিন্তু ভালো জিন আসলে আমার এমন সমস্যা হবে এটা আমার মনে হইতাছে না যে একটা ভালো জিন আসতেই পারে। আমি রাতে নামাজ পড়তেছি, রাতে যেহেতু জিন পড়ি তাদের আনাগোনা থাকে, তারা চলাফেরা করে বা তারা রাতে অ্যাক্টিভ থাকে খুব ভালোভাবে, তারা আসা যাওয়া করতেই পারে। কিন্তু ভালো একটা জিন যদি এসেও থাকে ওই সময়টাতে, সে এভাবে আমাকে নামাজরত অবস্থায় বিরক্ত করবে আমার মনে হয় না। তো এটা কি হতে পারে আমি জানি না। ঘটনাটা হয়তোবা ভয়ের না, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমার এতটুকু বিশ্বাস হইছে নিজে থেকে যে রাতে একা একা তাহাজ্জুদ পড়া অবস্থায়ও সমস্যা হতে পারে। আর আমি এমন যদি হতো যে টানটা খুব হালকাভাবে হইছে, উপরে ফ্যান ছিল, ফ্যানের বাতাসে আমার একটা টান অনুভব হয়েছে বা আমার গেঞ্জিটা বাতাসে নড়ছে, আমার কাছে টান অনুভব মনে হয়েছে, কিন্তু তা কিন্তু না। টানটা এত জোরে আমি অনুভব করছি যে আমার গেঞ্জিটা পিছন দিক থেকে লম্বা হয়ে গেছে টান খেয়ে, এবং ওইটার মধ্যে স্পষ্ট দুইটা আঙুলের ছাপ বসা ছিল। আর যেহেতু আমার পিছনে আমার রুমের দরজাটা লক করা ছিল, সেখানে কেউ আসারও কথা না। আর স্বাভাবিকভাবে রাত 12টার পরে আমার বাড়িতে কেউ নাই যে কেউ আইসা আমার সাথে নামাজরত অবস্থায় আমার পিছন দিক থেকে দুষ্টামি করবে। হ্যাঁ, আমার ছোট বোন আছে, সে ঘুমাইতেছিল আমার বাবা মার সাথে, সে যে আইসা দুষ্টামি করবে এমনও না, এমনটা হতে পারে না, যেহেতু আমার রুমের দরজাটা লক করা ছিল ভিতর থেকে। তো এই ঘটনাটা আমার সাথে ঘটলো গত 2 দিন আগে। এই ছিল আমার ঘটনা। ভয়ের কিনা জানি না, যদি আপনার ভালো লেগে থাকে আপনি লিসেনারদের সাথে শেয়ার করতে পারেন। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আর আমার ঘটনাটা যদি সিলেক্ট হয়
তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘড়িতে সময় রাত 1:24। আজকে শোটা তেমন বেশি লম্বা করব না, কিছুটা মিনিট হয়তো কমই করব, বাট এই মুহূর্তে শামীমের যে ঘটনাটি সেই ঘটনাটি প্লে করতে ইচ্ছে করছে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা স্টোরি, চলুন শুনে আসি। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি ভালো আছেন, আপনাকে আর তাই জিজ্ঞাসা করলাম না। আমি শাহিন বলছিলাম, আমার বাসা নাটোর রাজশাহী, বর্তমানে জব করছি যশোরে। আমি ভূত এফএম দীর্ঘ অনেক দিন ধরে শুনছি, 7-8 বছর। ভূত এফএম যখন বন্ধ হয়ে যায়, এরপরে ভূত.com চালু হয়। তো প্রথম কয়েকটা এপিসোড আমি মিস করে গিয়েছিলাম। এরপরে আমি ইউটিউবের সুবিধার্থে সকলের স্টোরিগুলো আস্তে আস্তে শুনি। সত্যি কথা বলতে, আপনার ভয়েসের যে টোনালিটি, আপনি যেভাবে বলেন, বিশ্বাস করেন কোনো গল্প না বিশ্বাস করে থাকা যায় না। তো ভাবছিলাম অনেকদিন থেকে আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প আছে, এটা আমি শেয়ার করব। কাজের ব্যস্ততার জন্য সেভাবে আসলে সময় হয়ে ওঠে না। তো বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করছি। সালটা ছিল 2010। আমাদের নতুন ভাষা তৈরি করা শুরু করে। তার আগে একটু বলে রাখি যে আমাদের বাসাটা ছিল নাটোরের একদম শেষ সীমানায় আর রাজশাহীর একদম শুরুতে। তো এই সূত্রে একদম গ্রামের ভেতরে ছিল আমাদের বাসাটা। তো গ্রাম থাকার কারণে অনেক জঙ্গল, তারপর আমাদের, আপনি জানেন হয়তো নাটোর এলাকা হচ্ছে বিল এলাকা। তো আমাদের যখন আগের পুরাতন বাড়িটা ভেঙে নতুন বাড়ি করা হয়, তার পাশে একটা টিন শেডের একটা ঘর ছিল। তো নতুন বাসাতে আমরা বরাবর সবাই পার হয়ে আসি, বাট টিন শেডের ঘরটা তখনও ভাঙা হয়নি। তো প্রথম 7-8 দিন বাসাতে পার হওয়ার পরে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। প্রবলেমটা শুরু হয় একদিন বাসাতে হঠাৎ করে রাত 2টা-3টার দিকে। তার আগে একটু বলে রাখা উচিত যে আমি যে ঘরটাতে থাকতাম, নতুন যে ঘরটাতে, তার দুই পাশে 2টা জানালা, পূর্ব দিকে জানালা আর হচ্ছে দক্ষিণ দিকে জানালা। তো দুই দিকে 2 জানালাতে 2টা কবর। একটা কবর হচ্ছে আমার দাদা
আর দাদি শুয়ে আছে, আর এই পাশের কবরটা আমরা সবাই জানতাম কবর, বাট আসলে কার কবর এটা আইডেন্টিফাই করা পসিবল হয়নি। তো রাত 12টার দিকে আমার দাদা দাদি যে কবরটা আছে ওইটার উপরে একটা আম গাছ আছে পাশে, তো ওইখান থেকে খেয়ে যেন মহিলা কণ্ঠে আমাকে ডাকছে রাত 2টা থেকে 3টার মাঝামাঝি। তো আমি বরাবরই মনের ভ্রম ভেবে এটা কিছু মনে করি না, তো ওই দিনের মতো ঘুমিয়ে যাই পরে আবার। তো ওই দিন রাত্রে আর কোনো প্রবলেম হয়নি। এবার পরবর্তী দিন আমি যে ঘরে শুতাম সেই ঘরে আমার বাবার একটা মোটরসাইকেল ছিল, সেটা রাখা থাকতো। তো আমি নিজে উঠিয়ে রেখে রাত 11টার দিকে ঘুমিয়ে যাই। হঠাৎ করে রাত 3টার দিকে যেটা হয় যে মোটরসাইকেলটা আমার খাটের পাশে মেঝেতে নেই, সেখানে একটা ছোট বাচ্চা মেঝের বা রুমের ভেতরে চারিদিকে হামাগুড়ি দিয়ে যেভাবে হাঁটে সেভাবে হাঁটছে। তো আর আপনি জানেন বোবা জিনের বিষয়টা, মানে আমি নড়াচড়া করতে পারছি না, কোনো কথা বলতে পারছি না, ওই মুহূর্তটা কেমন ফিল হয়। আমি দেখছি যে চারিদিকে হাঁটছে, শব্দ করছে, আর মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ একটা চাপ দিয়ে আছে, আমি কোনোভাবে উঠতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো আমি পরে ভীত সন্তুষ্ট হয়ে আমি এখানে জ্ঞান হারাই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি প্রায় 10টা, তো উঠে আমি আমার আব্বু আম্মুর কাছে বিষয়টা শেয়ার করলাম। তো তারা বললো এটা মনের ভুল বা স্বপ্ন দেখেছে হয়তো এই ধরনের কোনো বিষয়। তো আমিও অতটা গুরুত্ব দিই না। যথারীতি পরবর্তী দিন রাত্রেও আমি ঠিক একইভাবে গাড়ি ঘরের ভেতরে রেখে ঘুমিয়ে যাই। তো সেই দিন যেটা হয় সেটা হচ্ছে সবচাইতে ভয়ানক। আমি যেটা এক্সপেক্টটা করিনি যে এইটা হবে আমার সাথে, সেইটা হচ্ছে আমি ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টার দিকে, আধো ঘুম আধো জাগা। আমার দরজার ওপাশ থেকে কেউ আমাকে ডাকছে। এখন আমি নিজের জ্ঞানে উঠছি না। আমি যখন আমাকে ডাকা হয়েছে তখন আমি জানতে পারছি ডাকছে, এরপর আমি আবার ঘুমিয়ে যাই। রাত 3টার দিকে আমি নিজেকে আবিষ্কার করি আমাদের যে টিনের ঘরটা আছে ওই ঘরের প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ওই ঘরের থেকে আমি আব্বু আমাকে ডাকছে। আমার মানে তখন মনে হচ্ছে যে আব্বু আমার ঘরের মধ্যে শুয়ে আছে, আমি প্রচন্ড জোরে চিৎকার করে ডাকছি, বাট তারা কেউ শুনতে পাচ্ছে না। আমি অনেক কষ্টে দরজা পর্যন্ত পৌঁছাই, আর আমাকে কেউ পেছন থেকে টানছে এমনটা মনে হচ্ছে। আমার তখন চোখ বন্ধ করে জোরে চিৎকার দেই, আর সে চিৎকারটা দিয়ে আমি আমার ঘুম থেকে উঠে দেখি কি আমার পুরো শরীর ভিজে গেছে কাদা পানি যুক্ত। তো এরপরে যথারীতি আব্বুকে যে ডাকছি, যে ঘুম থেকে তুলে বিষয়গুলো তারা দেখে নোটিস করছে যে আসলে একটা প্রবলেম হচ্ছে এখানে। তো পরবর্তী ওই দিনটা হচ্ছে আবার আব্বু আম্মু আমার সাথেই থাকে। তখন আমি ক্লাস 10-এ পড়ি 2010 সালের। তো পরের দিন আব্বু আম্মু একটা হুজুর ডেকে নিয়ে আসে আমাদের পাশে, নিয়ে এসে বাড়ি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমি যেদিন বাড়িটা বন্ধ করে দেওয়া হয় আমি নিজে যে বিষয়গুলো করা হয়, যে আপনার রিচুয়াল করার পরে যে বাসাটা বন্ধ করা হয়, তো এরপরে যে বিষয়গুলো যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো আমি নিজে প্ল্যান করেছি আমার বাসায় প্রত্যেকটা পয়েন্টে। তো পরের দিন রাত্রে জাস্ট একটাই বিষয় জানতে পেলাম যে বিষয়টা ভালো হলো না। আমাকে স্বপ্নে এসে কেউ বলছে যে বিষয়টা ভালো হলো না। তো তারপরে আরো ছোটখাটো অনেক ঘটনা আছে, আজকে ফার্স্ট টাইম আমি এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর ভূত.com এর সকল শ্রোতাকে শুভেচ্ছা। এবং যদি গল্পটা অতটাও ইন্টারেস্টিং হয়তো হবে না বুঝতে পারছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে
অনেকটা পথ হাঁটবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।